বাংলা ক্লাস নেওয়ার কথা সেটা শুরু করব। এখন শুরু করতে যাচ্ছি বাংলা ক্লাসটা। আসলে দেখেন, আপনাদের বলা হয়েছে আজকে আপনাদের যে বাংলা সিলেবাসটা দেওয়া হয়েছে সে বাংলা সিলেবাসটার মধ্যে বলা হয়েছে প্রথম 1 থেকে 10 পর্যন্ত যে কবিতাগুলো আছে সেই কবিতার কবি পরিচিতি, ঠিক আছে, প্লাস শব্দার্থ, পাঠ পরিচিতি, এগুলা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে সমস্ত কবিতাগুলো আছে যেগুলো আমাদের পাঠ্যসূচির মধ্যে নাই, যেমন আপনার কালকেতুর ভোজন, এটা কিন্তু আমাদেরই নাই, পাঠ্যের মধ্যে নাই। যেটা পাঠ্যের মধ্যে নাই ওই কবিতাগুলো জাস্ট আমরা একবার করে একটু পড়ার চেষ্টা করব, কিন্তু যেটা পাঠ্যের মধ্যে আছে সেটাকে কিন্তু আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করব এবং সেটাকে আমরা মুখস্থ করে পড়বো। দেন আপনার পক্ষে সম্ভব কিন্তু ভালো কিছু করা। আর যদি মুখস্থ না করেন, এইখানে কিন্তু আপনার কিছুটা গ্যাপ থেকে যেতে পারে। কোন কবিতাগুলো? যে কবিতাগুলো আপনার পাঠ্যপুস্তকের মধ্যে দেওয়া আছে। যেমন আমরা ধরি বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা, এটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। আপনারা আপনার বই থাকলে কাছে ওই বইটা একটু বের করেন কষ্ট করে। মাইকেল মধুসূদন দত্ত যে কবিতাটা বিভীষণের প্রতি মেঘনাদ, আশা করি আপনারা বের করতে পেরেছেন কবিতাটা, ঠিক আছে। তো দেখেন, এই কবিতাটা আপনারা যারা উপস্থিত আছেন এর মধ্যে মুখস্থ আছে কয়জনের? মানে ইতিপূর্বে আপনারা যে মুখস্থ করছেন এই কবিতাটা মুখস্থ আছে কয়জনের? এখানে প্রেজেন্ট যারা আছেন অলরেডি আমি লক্ষ্য করতেছি এখানে আমাদের 17 জনের মতো প্রেজেন্ট আছেন। এই 17 জনের মধ্যে কয়জনের মুখস্থ আছে? একটু, কারণ আপনি দেখেন চাইলেও কিছু কিছু জায়গা আছে যে জায়গা আপনাকে কিন্তু অ্যামালগেশনের মধ্যে নিয়ে আসতে পারে। সেই জায়গাগুলো আপনি একটু ভালো করে বলেন, বুঝি নেই। অর্ধেক মুখস্থ আছে না? আচ্ছা দেখেন, আমি এই কবিতা নিয়ে আপনাদের অল্প একটু আলোচনা করতেছি। আমার আলোচনাটা শুনেন একটু মনোযোগ সহকারে। আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত উনি একজন প্রথা বিরোধী কবি। প্রথা বিরোধী কবি বলতে বোঝায় যে প্রচলিত যে প্রথা আছে সেই প্রথার বিরুদ্ধে যে উনি কবিতা লেখার চেষ্টা করেছে। কারণ এখানে দেখেন বিভীষণের প্রতি মেঘনাদ এই নামটার ভিতরে পুরো কবিতার ইঙ্গিতটা রয়ে গেছে। বিভীষণের প্রতি মেঘনাদ এই নামটার ভিতরে পুরো কবিতার ইঙ্গিতটা রয়ে গেছে। কাইন্ডলি নোট করেন কিভাবে। দেখেন, আমরা এখানে সবাই মহাভারতের সংক্ষিপ্ত কিছুটা ইতিহাস জানি। সেটা হলো মহাভারতে যে একটা যুদ্ধের কথা উল্লেখ আছে, রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধটার প্রেক্ষাপট কি ছিল? যে রাবণ সীতাকে হরণ করেছিল, রামের স্ত্রী সীতাকে হরণ করেছিল। এটা কিন্তু প্রেক্ষাপট, যে কারণে এখানে রাক্ষসকুল এবং দেবতাকুল এদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এখন আপনার রাক্ষসপুরীর রাজা যে রাবণ আর রাম দেবকুলের যে রাজা রাম, এদের মধ্যে যুদ্ধ যখন সংঘটিত হয় তখন স্বাভাবিকভাবেই একটা ক্ষেত্র নির্ধারিত হয়, যেখানে যুদ্ধে দেখা যেতেছে রাবণের পক্ষ থেকে প্রথমে দেখেন এখানে দুইটা প্রেক্ষাপট আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন ঘটনাটা। মানে বিষয়টা হলো, ধরেন দুইজন ব্যক্তি আছে, একটা হলো যে এই যে সুমিত্রা দেবী আছে আর নিকষা সতী, দুজন ব্যক্তি, একটু খুব স্বাভাবিকভাবে কিছু না, কিন্তু নিকষা সতী আর হলো এই যে সুমিত্রা দেবী। দেখেন এই নিকষা সতীর হলো 3 পুত্র। কি কি? রাবণ একজন, দেখছেন রাবণ, তারপরে কেনা কুম্ভকর্ণ, আচ্ছা তারপরে কেনা বিভীষণ, 3 জন। আচ্ছা, সুমিত্রা দেবীর এরকম 2 পুত্র আছে। এক পুত্রের নাম কি? সুমিত্রা দেবীর যে পুত্র সেটা হলো রাম আর হলো লক্ষ্মণ। যদিও এরা 2 পুত্র না, একটু অল্প পাশে কিছু কাহিনী আছে, তো ওটা আমি ব্যাখ্যা করতে চাইতেছি না। তো সুমিত্রা দেবীর ক্ষেত্রটা আর নিকষা সতীর ক্ষেত্রটা, তো এইখানে দেখেন
এটা হলো এক পক্ষ আর এটা হলো এক পক্ষ, এদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। রাবণের দুই পুত্র ছিল, একজনের নাম বীরবাহ, ঠিক আছে, আরেকজনের নাম আমরা জানি মেঘনাদ। এই যে প্রথমে কিন্তু স্বাভাবিকভাবেই রাবণ যুদ্ধক্ষেত্রে কাকে পাঠায়, যুদ্ধটা সংগঠিত হয় কাকে নিয়ে, সীতা দেবীকে নিয়ে। সীতা, মহাসতী হে সীতা, ওনাকে হরণ করে নেয় কে, রামের স্ত্রী সীতাকে হরণ করে নেয় রাবণ। তো প্রথমে যুদ্ধক্ষেত্রে কাকে পাঠানো হয়, প্রধান সেনাপতি করে কুম্ভকর্ণকে। কুম্ভকর্ণ পরাজয় বরণ করে। আচ্ছা, এরপরে বিভীষণ, এই হলো যে আসলে দেবকুলের একজন মহাসতী, তাকে হরণ করা হয়েছে, এটা তার বিবেকে বাধে, যে কারণে সে ভাইয়ের পক্ষ অবলম্বন না করে সে রামের পক্ষে চলে যায়। তার মানে বিভীষণ কিন্তু রামের পক্ষে চলে যায়। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় রাবণ প্রথমে পাঠাইলো কুম্ভকর্ণকে, কুম্ভকর্ণ শেষ। তারপরে পাঠাইলো এই যে বীরবাহুকে, উনিও শেষ। এখন তারপরে পাঠাবে হলো মেঘনাদকে। কিন্তু মেঘনাদ একটা বর পাইছিল, যেটা আপনাদের সকলের জানা থাকা উচিত। অর্থাৎ ইন্দ্রজিতের কাছ থেকে একটা বর পাইছিল। ইন্দ্রজিৎ তাকে এমন একটা দোয়া দিছিল যে সেটা হলো মেঘনাদের কাছে অস্ত্র থাকা অবস্থায় কেউ তাকে বধ করতে পারবে না, মারতে পারবে না, কেউ তাকে মারতে পারবে না। তো এই কথাটা যখন সবারই জানা, তখন দেবকুলের মধ্যে যারা আছে রাম এবং লক্ষ্মণ, সাথে যোগ হয়েছে যে বিভীষণ, তখন কিন্তু তারা বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেছে যে এখন যদি যুদ্ধে যায় এই ক্ষেত্রে রাবণের জয় নিশ্চিত, কারণ মেঘনাদকে তো কোনোভাবেই হত্যা করা যাবে না। যে কারণে ওরা দেখা যাইতেছে যে রাবণ তার একটা মন্দির আছে, অগ্নি দেবতা পূজা করে, যেখানে যে এই মন্দিরে ওরা কি করে, যেই যুদ্ধে যায় সে কি করে, ওইখান থেকে দোয়া নেওয়ার জন্য যায়, ইষ্ট দেবতার কাছে যায় দোয়া নেওয়ার জন্য। কুম্ভকর্ণ গিয়েছিল, বীরবাহ গিয়েছিল, মেঘনাদও যায়। তবে সেখানে চারদিক দিয়ে কিন্তু খুব কি এমন ভাবে ঘেরা থাকে, ওইখানে একটা মশা বা মাছিও প্রবেশ করার কায়দা নাই, রাবণ এবং তার অনুচর যারা আছে তাদের হুকুম ছাড়া। বাট ওইখানে রাবণ যখন নিকম্বলা যজ্ঞাগারের সামনে যে পৌঁছায়, পৌঁছানোর সাথে সাথে ওই জায়গা দেখে লক্ষ্মণ দাঁড়ায় রয়েছে অস্ত্র শস্ত্র সহকারে, একদম সমস্ত অস্ত্র আছে, অস্ত্র শস্ত্র সহকারে ওইখানে লক্ষ্মণ দাঁড়ায় রয়েছে অস্ত্র সজ্জিত অবস্থায়। চিন্তা করে কি ব্যাপার, এখানে লক্ষ্মণ কিভাবে আসলো, আর আমি তো নিরস্ত্র, এখন যদি আমার উপরে হামলা করে আমি তো শেষ। কিন্তু এখানে কিভাবে সম্ভব, একটু বাম দিকে তাকায় দেখে নিকম্বলা যজ্ঞাগারের বাম সাইডে দাঁড়ায় রয়েছে ওনারই চাচা বিভীষণ। তখন বিষয়টা পুরাটাই বুঝতে পারে। আমার আপন চাচা, ভিতরে দেখেন চাচা ভাইদের মধ্যে বাপ বেটার থেকে কিন্তু ভালো বেশি সম্পর্ক থাকে, চাচা এবং ভাতিজার মধ্যে দুজনের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, খুব ভালোবাসতো মেঘনাদকে বিভীষণ। তো এখানে আক্ষেপ করে, তো এই কথাটাই আসতেছে, আক্ষেপ করে কেরা আপনার মেঘনাদ বিভীষণকে বলতেছে যে কাকা আপনি এরকম কাম করবার পারলেন, আপনি কি এটা উচিত হয়েছে, আজ আপনি এখানে লক্ষ্মণ ডাইলে দাঁড় করাইছেন আমাকে হত্যা করার জন্য। এই যে চাচার প্রতি, কারণ এখানে লক্ষ্মণ অস্ত্র সজ্জিত অবস্থায় যখনই দাঁড়ায় রয়েছে, তার অর্থ হলো মেঘনাদের মৃত্যু নিশ্চিত, সে কিন্তু তারপরের দিন যুদ্ধে যেতে পারবে না। এটি কিন্তু মূল কারণ। লক্ষ্মণ কেন সেখানে দাঁড়াইলো, লক্ষ্মণ কি যুদ্ধক্ষেত্রে মেঘনাদকে বধ করতে পারতো না, না, সে ক্ষমতা নাই, কারণ ইষ্ট দেবতা এখানে বর আগিয়ে দিয়ে রাখছে, অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় মেঘনাদকে কেউ বধ করতে পারবে না। ঠিক এই কারণে নিকম্বলা যজ্ঞাগারের ওইখানে যখন যায়, চাচাকে যখন দেখে, মেঘনাদ দেখার পরে যে আক্ষেপটা প্রকাশ করে, চাচা এবং ভাতিজার মধ্যে যে গল্পটা হয়, যে কথোপকথনটা হয়, সেই কবিতার নামটাই হলো বিভীষণের প্রতি মেঘনাদ। এটি কিন্তু প্রেক্ষাপট। দেখেন এখন আমরা যদি এই জায়গা থেকে একটু পড়লে আপনার কাছে কেমন লাগবে, দেখেন বিষয়টা যদি আপনি বোঝার চেষ্টা করেন, আপনি মুখস্থ করার কিছুই নাই, এটা জাস্ট ডায়লগ, চাচা এবং ভাতিজার মধ্যে ডায়লগ। তো এটা যখন এত ক্ষোভ যখন তার ভিতরে, তখন যে যখন তাকাইলো চাচা ওইখানে আছে, ঠিক আছে, ঠিক তখনই চাচা যখন ওইখানে আছে, ঠিক তখনই বলতেছে দেখে সারি এতক্ষণে অরিন্দম, অরিন্দম মানে অরিকে জয় করেছে যে, অরি মানে ইন্দ্র, ইন্দ্রকে জয় করেছে যে। দেখেন এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে,
মানে বিষাদে মানে অনেক দুঃখ নিয়ে কিন্তু কথাটা বললো। আচ্ছা দেখেন স্বাভাবিক না? চাচাকে দেখে কিন্তু কথাটা বলতেছে, চাচার দিকে নজর দিয়ে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। কি এ লাইন মুখস্থ করা কি কোনো ঘটনা? মুখস্থ কিন্তু শেষ হয়ে গেছে। এতক্ষণে অরিন্দম কখন? যখন নিকম্বলা যজ্ঞাগারের বাম সাইডে দাঁড়ায় দেখলো যে চাচা দাঁড়ায় রয়েছে এখানে, মনের দুঃখে ক্ষোভে বললো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এবং বলতেছে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। চাচারে লক্ষ্য করে কিন্তু বলতেছে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল। কেমনে লক্ষণ এখানে আসলো এটা আমি জানি না। জানি না বলতে চাচার প্রতি ক্ষোভ নিয়ে কিন্তু বলতেছে, জানি কিন্তু ঠিকই চাচাই নিয়ে আসে। তার মানে এটা ক্ষোভে বলতেছে। আর ক্ষোভে বলার কারণে আপনি দেখেন বাক্যের মধ্যে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। দেখেন জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরী, রাক্ষসপুরীতে, রাবণের রাজ্য। এবং এইটা আশ্চর্যজনক ভাবে বলার পরে বলতেছে হায় তাত, মানে ও কাকা, তাত মানে চাচা, হায় তাত উচিত কি তব এ কাজ। আপনি কি এই কাম উচিত হয়েছে? উচিত কি তব এ কাজ। এখন আপনি চিন্তা করেন মুখস্থ হয়ে গেছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরী। হায় তাত উচিত কি তব এ কাজ। এই প্রশ্নটা কইরা বইলে দেওয়ার চেষ্টা করছে। এখানে মেঘনাথ বুঝাই দেওয়ার চেষ্টা করছে হু ইজ বিভীষণ। বিভীষণটাকে তার পরিচয়টা তুলে ধরার চেষ্টা করছে। এখানে বিভীষণটাকে তার পরিচয়টা পূর্ণাঙ্গ তুলে ধরার চেষ্টা করছে। কেন দেখেন বইলে লিখেছে নিকোষা সতী তোমার জননী। স্পষ্ট বলতেছে নিকোষা সতী তোমার জননী। এখন যদি আপনি এই কবিতাটা এইভাবে পাঠ করতে যান, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানেন কেমন আস লক্ষণ পশিল রক্ষপুরী হায় তাত উচিত কি তব এই কাজ, এগুলো কি কবিতা? এটা না, এটা হলো গল্প। দুজনের মধ্যে গল্প চলতেছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, বিষাদে কি কইল জানি না কেমন আসি লক্ষণ পশিল। আবার এটাও বলতেছে হায় তাত উচিত কি তব এই কাজ। এরপর বলতেছে পরিচয় দিতেছে, স্মরণ করে দিতেছে তুমি কারা। নিকোষা সতী তোমার জননী, যিনি ছিলেন মহাসতী। ওনার উপরে তো সতী হয় না আসলেও, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে আমি যতটুকু জানি উনি হলো মহাসতী। অর্থাৎ নিকোষা সতী তোমার জননী, সহোদর রক্ষস শ্রেষ্ঠ। সহোদর মানে তোমার আপন ভাই, সে রাক্ষস কুলের রাজা। ঠিক আছে। শূল সিংহ নিভু মানে হলো ত্রিশূলের দেবতা। অর্থাৎ যে ত্রিশূল আছে না হিন্দুদের মধ্যে, ওই ত্রিশূলের যে দেবতা তার নাম হলো শূল সিংহ নিভু, কুম্ভকর্ণ। ঠিক আছে। এখানে কিন্তু একসাথে বোঝাই দিয়েছে, সহোদর কারা কারা একসাথে বোঝাই দিয়েছে। নিকোষা সতী তোমার জননী, তারপরে রক্ষসা সতী তোমার জননী। সহোদর দুইজন কিন্তু একসাথে বলছে, সহোদর রক্ষশ্রেষ্ঠ। রক্ষশ্রেষ্ঠ মানে এখানে রাবণকে বোঝাইতেছে। হ্যাঁ, আর একজন কাকে বলতেছে? শূল সিংহ নিভু। শূল সিংহ নিভু কুম্ভকর্ণ। এই যে কুম্ভকর্ণ এটা তোমার আর এক ভাই। আচ্ছা, ভ্রাতুষ্পুত্র বাসব বিজয়ী। ভ্রাতুষ্পুত্র, ভ্রাতুষ্পুত্র মানে তোমার ভাইয়ের পুত্র আমি। বাসব বিজয়ী, বাসব বিজয়ী মানে কি? বাসব মানে ইন্দ্রদেরকে আমি জয় করেছি। অর্থাৎ আমি বাসব ত্রাস, ওরা আমাকে দেখে ভয় পায়। ইন্দ্ররা, দেবতারা আমাকে দেখে ভয় পায়, সেটা আমি বিজয় করছি। তার মানে এইখানে দেখেন জাস্ট কি করছে, আর কিছুই নেই। এই পুরো এই 6 লাইনের মধ্যে যে কাজটা করছে দেখেন একদম ক্লিয়ার বলতেছে চাচাকে দেখে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। কি বললো? জানিনু কেমন আসি রক্ষণ পৌঁছিল। আচ্ছা, এই যে বলার পরে বলে দিতেছে হাই তাত উচিত কি তব এই কাজ। নিকোষা সতী তোমার জননী, সহোদর রক্ষক শ্রেষ্ঠ। আর কেনা শূল সিংহ নেভু, হ্যাঁ, কুম্ভকর্ণ, ভ্রাতুষ্পুত্র। এই যে আমি ভ্রাতুষ্পুত্র, আমি মেঘনাথের চরিত্র অভিনয় করতে যাবেন, খেয়াল করেন আপনারা সবাই চাচা। ভ্রাতুষ্পুত্র বাসব বিজয়ী, পুরাটাই কি দিল? পরিচয় দিল। এখন যদি আপনি এটা ঠাটা মুখস্থ করেন এইভাবে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনি কেমন আসি লক্ষণ পশিল, আপনি কিছুই তো বুঝলেন না, সাই কাবলা কিচ্ছু বুঝলেন না। বুঝে গেছে? এরকম পড়া করে লাভ আছে? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ উই হ্যাভ টু রিড, হাউ উই হ্যাভ টু রিসাইট পোয়েম। আমাদেরকে জানতে হবে কিভাবে কবিতা। এটা হলো অক্ষরবৃত্ত চন্দ্রের রচিত একটা কবিতা। ঠিক আছে।
কারণ আমরা জানি, যেমন আমার সন্দেহ ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ, যে আমরা যখন বলতেছি মানে আমাদের যে স্বাভাবিক যে বা যে আমাদের পদ্য ছন্দ ছড়া ছন্দ যে গেলে একদম ছড়া আম পাতা জোড়া জোড়া মাগজ এবং চোখ করা বুবু একটু সরে তার আসছে আমার পাগলা খুব দ্রুত লয়টা কিন্তু খুব দ্রুত দ্রুত ফুরাই যাইতেছে, বোঝা গেছে। কিন্তু এখানে দেখেন একটু ইনি আসতেছে, নীল আছে গাহি সামনের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সকল বাবা বাধা ব্যবধান। এখানে কিন্তু মাত্রাবৃত্তের কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু খুব একটা ধাঁচে ধাঁচে নাচতে নাচতে চলে যাবে। আর যখনই আপনি অক্ষরাবৃত্ত ছন্দে চলে আসবেন, সেটা আপনার চরণের শেষে মিল থাকতেও পারে নাও পারে, ঠিক আছে। কিন্তু মিল থাক বা না থাক, আপনাকে করতে হবে ঘটনা অনুসারে, তাহলে অক্ষরাবৃত্ত ছন্দ। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলো। স্যার আপনি আমাদের, আমি এই ক্লাসটা পড়ছি, আপনি আমাদের মাত্রা নির্ণয়টা খুব ইজিলি বোঝাই দিচ্ছেন, কিন্তু আপনি লাস্টে কথাটা বলছেন কি যে জাহাঙ্গীরনগর যে প্রশ্নগুলো আছে ওইখানে আপনি দেখা লাগবে যে সরস্বতী মাত্রা মানে মাত্রা ছন্দ নাকি অক্ষর ছন্দ, জাস্ট আপনি বক্ত পেলে 2 দেবেন আর মুক্ত পেলে 1 দেবেন। এইটা আপনি কিভাবে ডিসাইড করলেন? মানে এই জন্য আমি সরস্বতী বা মাত্রা ছন্দ নির্ধারণ না করে কিভাবে এটা দিতে পারবো? কারণ ওনারা যে চরণগুলো উঠায় দেয়, জেনারেলি যে চরণগুলো উঠায় দেয়, সেটা হলো আমাদের আগিকর যে কিছু জিনিস আছে, যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেরকেই সুরাসুর। অর্থাৎ ওনারা যে ছন্দগুলো সাধারণত উঠায় দেয়, যে চরণগুলো উঠায় দেয়, এগুলো কোনো বাগধারার থেকে বা কোনো বক্তির থেকে বা কারো এই ধরনের নজরুলের কোনো কবিতার থেকে এগুলো উঠায় দেয়। যে কারণে এখানে দেখা যায় যে আপনার ওইরকম কোনো চিন্তা না করে, কারণ আপনার এখানে অক্ষরাবৃত্ত ছন্দ ওনারা দেয় না, ঠিক আছে, গদ্য ছন্দ ওনারা দেয় না, ওনারা আসলে কবিতা ইউজ করে মাত্রাবৃত্ত ছন্দে। এবং আপনি এই পর্যন্ত ওনারা যত প্রশ্ন করছে সবগুলোই আপনি হিসাব করে দেখেন, সবই মাত্রা ছন্দের। ঠিক এই কারণে আমি এই কথাটা বলেছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার। কবিতাটা কেমন লাগতেছে যে আমি ছয় লাইন পড়লাম, খারাপ লাগলো নাকি? না স্যার, একদম না স্যার, বুঝতে পারছি। দেখেন আমি স্যার ব্যাকটা পড়ান। হ্যাঁ সবটাই পড়ান। আচ্ছা, আমি যতদূর পারি পড়াইতেছি, টেনশন করবেন না ইনশাআল্লাহ। তো আমরা ছয় লাইন কিন্তু বুঝতে পেরেছি এবং ছয় লাইন আমাদের মুখস্থ হয়ে গেছে। দেখেন কোনো বই লাগবে না, অটোমেটিক্যালি ছয় লাইন আমাদের মুখস্থ। বোঝেন না এই কথাটা কেন মুখস্থ? কারণ আমরা প্রেক্ষাপটটা পড়ছি এতক্ষণে, মানে কেবল অরিন্দ কহিলা বিষাদে, বিষাদে দুঃখ নিয়ে, মনে দুঃখ নিয়ে কি করলো জানি না, কেমনে আসি লক্ষণ পছিল রক্ষ করে। আচ্ছা, এটা কিন্তু কবে থেকে বলতেছে, কারণ এটা যদি প্রশ্ন আসে, জানিনো কেমনে আসি লক্ষণ পছিল লক্ষ্য করে, এটা মেঘনাথ তার কোন মানসিকতা থেকে ব্যক্ত করেছে? এটা কিন্তু ক্ষোভ, তার ক্ষোভের থেকে বর্ণনা করছে, কারণ সে তো জানে। তারপরেই কিন্তু বলতেছে হাই তা উচিত কি তবে এই কাজ বলে দিতে, তোমার এই কামটা কি করা উচিত হয়েছে, তার মানে চাচা। আচ্ছা, কাজটা কি এবং তার পরিচয়টা বলে দিতেছে, নিকো শাশ্বতী তোমার জননী, সহোদর লক্ষ্য সৃষ্ট, একজন হলো লক্ষ্য শ্রেষ্ঠ, আরেকজন কেরাম সুল শুম্ভ নিগু কুম্ভকর্ণ, আর এই যে আমি বা বাসব ত্রাস, খেয়াল করেন বাসব বিজয়ী, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু সরাসরি বলে দিতেছে ভাদসপুত্র বাসব বিজয়ী, ব্যাস হয়ে গেল। এখনো দেখেন কথা বলতেছে কেরা, মেঘনাথ, শুনতেছে কেরা, বিভীষণ। আসে নিজ গৃহপথ তা দেখাও তস্করে, অর্থাৎ এই যে নিজ গৃহ, এটা কিন্তু নিকম্বলা যজ্ঞা করে, এটা কার বাড়ি? এই জায়গাটা কার? বিভীষণের। এই জায়গাটা কার? রাবণের। এই জায়গাটা কার? কুম্ভকর্ণের। এই জায়গাটা কার? মেঘনাথের। তার মানে এই জায়গাগুলো, এই রাক্ষপুরের সমস্ত জায়গাগুলো অনাগর। তো অনাগর এই জায়গা অন্য জায়গা থেকে শত্রুটাই না আনা, এটা কি উচিত হয়েছে? বলতেছে নিজ গৃহপথ, নিজের বাড়ির পথ, তা কাকা দেখাও তস করে, শত্রুরে তুমি দেখাই দিলে, এটি কি কাম হইল? প্রশ্ন করছে কিন্তু নিজ গৃহ, তাহা নিজ গৃহপথ, নিজ গৃহপথ তা দেখাও তস করে, প্রশ্ন করছে কিন্তু নিজ গৃহপথ তা দেখাও তস করে। আচ্ছা
চণ্ডালে বসাও আমি রাজার আলোয়ে। চণ্ডাল মানে এখানে নিচু জাতীয় হিসেবে ক্রিয়েট করা হয়েছে হিন্দুদের মধ্যে। চণ্ডালে আমি, চণ্ডালে বসাও আমি রাজার আলোয়ে। দেখেন নিজে কিন্তু আরো 2 লাইন, কিন্তু নাহি গঞ্জি তোমা, কইতেছে না তোমার কোনো দোষ নাই। গঞ্জি মানে তোমাকে আমি কোনো তিরস্কার করব না, দোষ দেব না। নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি, বলতেছে তুমি তো গুরুজন, তুমি কিন্তু গুরুজন, গুরুজন তুমি, অর্থাৎ তুমি আমার চাচা, পিতৃতুল্য, তাই আমি তোমার কোনো দোষ দেব না। কিন্তু কাকা কথা একটাই, সারদার যাব অস্ত্রাগারে, সারদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে, রামানুজ মানে রামের ছোট ভাই, অনুজ মানে ছোট, পাঠাইব রামানুজে সমন ভবনে। কারণ কথা কিন্তু একটাই, যদি মেঘনাদের কাছে অস্ত্র চলে আসে সে কিন্তু নিশ্চিত লক্ষণকে মেরে ফেলতে সক্ষম হবে। কারণ মেঘনাদের কাছে অস্ত্র থাকলে তাকে কেউ বধ করতে পারবে না। তাই বলতেছে সারদার যাবো অস্ত্রাগারে, কারণ নিকমগলা যজ্ঞাগারের ভিতরে অস্ত্রের কারখানা আছে, একটা জায়গায় যেখানে অস্ত্র রাখা হয়। পাঠাইব রামানুজে সমন ভবনে মানে জমালয়ে, মৃত্যু করিতে, মেরে ফেলবো। জমালয়ে, দেখেন এই শব্দগুলো আলাদা আলাদা ভাবে মুখস্থ করার দরকার নাই। কবিতাটা যখন আপনি বুঝবেন অটোমেটিক্যালি আপনার মনের মধ্যে এটি কিন্তু গাইতে যাবে। দেখেন লঙ্কার কলঙ্ক, তার মানে এটা কিন্তু লঙ্কার কলঙ্ক কাকে বোঝাইতেছে? লঙ্কার কলঙ্ক বোঝাচ্ছে হলো লক্ষণকে, কারণ লঙ্কার ভিতরে লঙ্কাপুরীতে ঢুকে গেছে। লঙ্কার কলঙ্ক আজি ভজিব আহবে, আহবে মানে যুদ্ধে, ভজিব আহবে মানে যুদ্ধে তাকে পরাজিত করব, ভজিব আহবে। আচ্ছা, এই যে এতক্ষণ যে কথাগুলো বললো পুরাটাই বলছে কারা? মেঘনাদ। দেখেন পুরো ক্লিয়ার করে দেখেন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এ জানিনি কেমনে আসি লক্ষণ পছিল, রক্ষপুরে হায়তা উচিত কি তব এই কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ, ষোল শম্ভ নিভ কম্ভকর্ণ, বাতস্পুত্র বাসব বিচরণ। এরপরেই বলতেছে, পরিচয় দেওয়ার পরে বলতেছে নিজ গৃহপদ তার দেখাও দশ করে শত্রুকে দেখাই দিলে, চন্ডুলে বসাও আনি রাজার আলয়ে। কিন্তু নাহি নাহি গঞ্জিত মা, তুমি গুরুজন, পিতৃতুল্য, তোমার কোনো দোষ আমি দিতে পারবো না। তবে কাকা ধার ছাড়ো, যাবো অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমর ভবনে, মেরে ফেলবো। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, ঠিক আছে, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে তাকে শেষ করে দেব। আচ্ছা, এতক্ষণ কথা বলছি কেনা, পুরোটাই কিন্তু কথা বলছে মেঘনাদ। আচ্ছা 1 মিনিট, ডোন্ট মাইন্ড, একটু কথা বলে নিতেছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি তো ঠিক আছে, আপনার আছে, আমি এখন ক্লাসে আছি, আমি এই নাম্বারে আপনাকে কল ব্যাক করি পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন বিভীষণ উত্তর দিব। এতক্ষণ কিন্তু বিভীষণ শুনছে, চাচা শুনছে, ভাইস্তা বলছে, উত্তরে বলতেছে উত্তর ইলা বিভীষণ, মানে বিভীষণ উত্তর দিল বৃথায় সাধনা। ভাইস্তা তোমার এই সাধনা বুঝতে তোমার আমি ভিতরে যাবে দেবো না। বৃথায় সাধনা ধীমান, তোমার মাথায় তো বুদ্ধি আছে। ধীমান যার ভিতরে বুদ্ধি আছে, সুস্থির বুদ্ধি আছে। এখানে ধীমান বলতে কাকে বোঝাইতেছে? মেঘনাদকে। কিন্তু চাচা যাকে উপলক্ষ্য করবো সেটা অবশ্যই তো কি মেঘনাদকে, আর ভাইস্তা যাকে উপলক্ষ্য করবো তার নাম কি? অবশ্যই চাচা বিভীষণ। তার মানে এখানে ধীমান মানে স্থির বুদ্ধি সম্পন্ন, যে তোমার তো বুদ্ধি আছে, তুমি এখানে এইভাবে চলে আসছো অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায়। লক্ষণ এখানে কিসের জন্য আনছে? তোমার মারবার জন্য। আমি তোমার ভিতরে যাই, তোমার মাথা কাটা হয়েছে, ঠিক আছে। উত্তর এলা বিভীষণ বৃথায় সাধনা ব্যস্তে ধীমান, রাঘব দাস আমি, রাঘব শব্দের অর্থ রাম, দাস মানে রামের দাস, রামের গোলাম। রাঘব দাস আমি, অর্থাৎ আমি রামের পক্ষে চলে গেছি। রাম আমার দেবতা, সে আমার গুরু, আমি তাকে অনুসরণ করি। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব,
আমি কেমনে রামের বিপক্ষে কাজ করবো? সে তো আমার গুরু, তাকে আমি মানি, তার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করি, তার পদতলে আমি আশ্রয় গ্রহণ করেছি। আমি তার বিরুদ্ধে কাজ করিব? এটা তার অর্ডার। লক্ষণকে নিয়ে আসছি, তোমাকে মেরে ফেলা হবে। রক্ষিতে অনুরোধ, তোমার অনুরোধ রক্ষা করতে যে আমি কি আমার গুরুর আদেশ অমান্য করবো? পারবো না। উত্তরেলা কাতরে রাবণী। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এটা কিন্তু একটা প্রশ্ন, ক্লিয়ার একটা প্রশ্ন করছে। আপনার উত্তরে এতক্ষণ যে মেঘনাথ যে কথাগুলো বলছে তার উত্তরে একটা প্রশ্ন করছে কিন্তু বিভীষণ। উত্তরেলা বিভীষণ বৃথায় সাধনা ধীমান, একটা প্রশ্ন করছে এখানে। দেখেন, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব? রক্ষিতে অনুরোধ। এই যে প্রশ্ন করছে, প্রশ্ন করলে স্বাভাবিকভাবে কেরা উত্তর দিব? মেঘনাথ উত্তর দিব। উত্তরেলা কাতরে রাবণী। রাবণী মানে কি? মেঘনাথ। উত্তরেলা কাতরে না মানে অনেক কষ্টে, ভিতরে অনেক কষ্ট। কাকে এরকম কথা কয়া হলো যে রাম ওনার গুরু, আমরা কেউ না। উত্তরেলা কাতরে রাবণী। হে পিতৃব্য, হে চাচা, হে মানেই কাকা, কিন্তু হে মানেই কিন্তু বিভীষণ, হে পরে যেই থাকবে। হে পিতৃব্য, হে কাকা, তব বাক্যে ইচ্ছি মরিবারে। তোমার কথা শুনে আমার মরবার ইচ্ছা করতেছে। রাঘবের দাস তুমি, রামের দাস তুমি, রামের গোলাম তুমি। প্রশ্ন করছে, কেমনে ও মুখে আনিলে কথা? তুমি ওই কথা মুখে আনলে কেমনে? তার চাচা কহতা দাসেরে, তুমি দাসেরে, অর্থাৎ কাকে? মেঘনাথকে। কহতা দাসেরে, অটো কিন্তু আসতেছে। কোন শব্দটা রাবণ, কোন শব্দটা বিভীষণ, অটো আসবো। কোন শব্দটা কেরা? মেঘনাথ, অটো চলে আসবো। এগুলো আপনি মনে রাখার কি আছে? কবিতা যখন আপনি ক্লিয়ার বুঝবেন। হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরে বারে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা? তার কহতা দাসেরে। এখন কিছু উদাহরণ দেব। স্থাপিলা বিধিরে বিধু, অর্থাৎ এখানে বিভীষণকে তার পরিচয় সম্পর্কে সে কে তাকে বুঝাই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে কোন অবস্থানে যায় দাঁড়াইছে সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করছে। স্থাপিলা মানে স্থাপন করলো। বিধুরে, বিধুরে মানে হলো চাঁদরে। বিধি মানে হলো আল্লাহ, ঈশ্বর। স্থানু মানে আকাশ, ললাট মানে কপাল। বলতেছে স্থাপিলা বিধুরে বিধি, স্থানুর ললাটে, অর্থাৎ ঈশ্বর যেমন আকাশের বুকে চাঁদটাকে স্থাপন করছে, আকাশের বুকে চাঁদটা কিন্তু স্থাপন করছে। যে চাঁদ কি করে? রাত্রে আমাদের সারা পৃথিবীকে আলোকময় করে রাখে, উজ্জ্বল করে রাখে, সে আলো দেয়। স্থাপিলা বিধিরে বিধু, স্থানুর ললটে, স্থানু মানে আকাশ। পরে কি ভূতলে শশী, শশী মানে কিন্তু আবার চাঁদ। স্থাপিলা বিধুরে বিধি, বিধু মানে কিন্তু চাঁদ। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এই যে আকাশে যে চাঁদটা স্থাপন করা হয়েছে। পরি কি ভূতলে, ভূতলে মানে মাটিতে, শশী যান গড়াগড়ি ধুলায়। ওই চাঁদ, আকাশের ওই শশী, ওই চাঁদ কখনো কি আপনি দেখছেন মাটির ধুলার উপরে গড়াগড়ি খেতেছে? আপনি তো কাকে তাই করতেছেন। বোঝা গেছে? আপনি তো আকাশের চাঁদ, আপনি মাটির ধুলার মধ্যে চলে গেছেন। দুঃখে কিন্তু কথাগুলো বলতেছে। হে রক্ষরথী, বলতেছে হে রক্ষরথী, মানে বলতেছে ও কাকা, ঠিক আছে? অর্থাৎ রাক্ষসপুরের রথী তুমি, রাক্ষসপুরের নন্দন ব্যক্তি তুমি। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি? কেন ভুলে গেল? তুমি কে? ভুলিলে কেমনে কে তুমি? ঠিক আছে? জনম তব কোন মহাকুলে, অর্থাৎ কোন মহাকুলে, কোন বড় বংশে, কোন বিখ্যাত বংশে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি কি সেটা ভুলে গেলে? কে বা সে অধমরা? এই রাম কেরা? রামের সাথে তুমি যে ওইখানে এক সাইডে বসার চেষ্টা করছো, রামটা কে? সে অধম রাম। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কাগনে যাই পিসি কভু প্রভু, পঙ্কিল সলিলে শৈবালের ধাম। দেখেন একটা উদাহরণ আছে। স্বচ্ছ সরোবরে মানে স্বচ্ছ পুকুরে, সরোবরে মানে পুকুরে, করে কেলি, কেলি মানে খেলা করা। কেরা খেলা করে? রাজহংস। রাজহংস মানে রাজহংস, এটা কিন্তু স্বচ্ছ পুকুরের পানিতে খেলা করে। পঙ্কজ কাননে, পঙ্কজ কাননে মানে কি? পঙ্ক মানে আমরা জানতেছি পদ্ম ফুল, ঠিক আছে?
এই যে যে কাননে বা বাগানে এই জায়গা খেলা করে, যাই কি সে কভু, এই রাজহংস, এটা কি যাই কি সে কভু, কখনো কি যায় প্রভু, প্রভু মানে কি বিভীষণ ডাকতে বলতেছে, যাই কি সে কভু প্রভু, এই প্রভুর নিচে লাইন উঠে ডাকতে কবে, এই প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে? ঠিক আছে, যাই কি সে কভু প্রভু, পঙ্কিল সলরে, পঙ্কল মানে কাদা, সলিল মানে পানি, কাদা মাটির মধ্যে সে কি কখনো যায়? শৈবাল ডালের ধাম, অর্থাৎ শৈবাল আগাছা এগুলা একসাথে হয়ে একটা জড় পদার্থ, জড় একটা হিবিজিবি জায়গা তৈরি করে রাখছে, বা নোংরা একটা জায়গা তৈরি করছে, এখানে কি কখনো রাজহংস যায়? তুমি তো মিয়া রাজহংস, কিন্তু তুমি কায়দার মধ্যে নাম চলকে যায়। দেখেন বাক্যগুলা কিন্তু অনেক কঠিন, কিন্তু একেবারে কিছু না যদি আপনি ঠিকভাবে পড়েন। মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্রী শব্দের অর্থ সিংহ, কিশোরী শব্দের অর্থ কি সে সিংহ, তার মানে এখানে বলতেছে মৃগেন্দ্র কিশোরী। কবে হে, এই যে মৃগেন্দ্র কিশোর অর্থাৎ যে সিংহ, যার বাঘের মতো আচরণ, যে সিংহ যার বাঘের মতো আচরণ, মৃগেন্দ্র কিশোরী। কবে হে বীর কিশোরী, কবে হে বীর কিশোরী, হে বীর কিশোরী বলতে কাকে বোঝানো হইতেছে? বিভীষণকে। হে বীর কিশোরী, তুমি তো বীরের মতো কিশোর। সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে, যে এই যে যে বীর কিশোরী, যে এই যে আপনার সিংহ মৃগেন্দ্র কিশোরী, এটা কি কখনো ভালো সম্পর্ক করতে যায়? শ্রীগালকে বন্ধু ভাবে, শিয়ালকে কখনো বন্ধু ভাবে, সিংহের সাথে শিয়ালের কখনো বন্ধু হয়? তুমি তো কাকা তাই করছাও। এ পাশে সব হলো সিংহ, রক্ষপুরের রাজা রাবণ, ষোলশম্বরিভু, কুম্ভকর্ণ, তারপরে বীরবাহু, আমি বাসব ত্রাস, বাতসপুত্র তুমি, এই সাইড বাদ দিয়ে তুমি হিয়ালের সাথে যে, শিয়ালের সাথে যে বন্ধুত্ব করছাও। ঠিক আছে, এটা কি কখনোই মিত্র ভাবে? মিত্র মানে কি বন্ধু ভাবে? অজ্ঞদাস, আমি অজ্ঞ, মানে এত কিছু করার পরে বলতেছে অজ্ঞদাস, আমি অজ্ঞ, আমার জ্ঞান নাই, কিচ্ছু নাই, আমি বুঝি না, আমি অজ্ঞ। অজ্ঞ দাস, এখানে দাস বলতে কারে বোঝাইতেছে? অজ্ঞ দাস, দাস বলতে কারে বোঝাইতেছে? মেঘনাদ। হ্যাঁ, অজ্ঞ দাস, বিজ্ঞতম তুমি, কাকা তুমি অনেক জ্ঞানী, অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি। অবিদিত নহে, অবিদিত মানে অজানা, অজানা নহে কিছু তোমার চরণে, অর্থাৎ তোমার তো কোনো কিছুই অজানা না। অবিদিত নহে কিছু তোমার চরণে, অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার তো আমি এতক্ষণ যা বললাম এগুলো তো তোমার কোনো কিছুই অজানা না। ক্ষুদ্রমতি নর মানে ছোট মানের মানুষ, সুর, সুর বলতে নিম্ন শ্রেণীর প্রাণীর মতো যেটাকে বলা হয়, যেটা একটা গালিও আছে, অবশ্যই আমি বলবো না, মাথায় রাখবেন আপনারা। সুর বলতে এখানে অসুর জাতীয় কোনো কিছু বোঝাইতেছে। লক্ষণ বলতেছে, দেখেন লক্ষণে এইভাবে বলতেছে, ক্ষুদ্রমতি নর, অসুর নর, তারে আপনি এই জায়গায় নিয়ে আসেন, নইলে ও তো খারাপ, ও তো অসুর, ও তো সুর, ও তো খারাপ, স্বভাবটাই ওর ভালো না। ক্ষুদ্রমতি, ছোট মানুষ, ছোট মনের মানুষ। ঠিক আছে, ক্ষুদ্রমতি নর, সুর, লক্ষণ, খারাপ লক্ষণ, এদিকে দেখেন, এখানে দেখেন সেমিকোলন ব্যবহার করা হয়েছে, এনে দেওয়া হয়েছে। লক্ষণ ক্ষুদ্রমতি নর, অসুর জাতীয়, নহিলে অস্ত্রহীন, মানে আমার কাছে তো কোনো অস্ত্র নাই, অস্ত্রহীন যোধে, যোধে মানে যোদ্ধে বা যোদ্ধা, সে কি সম্বদে সংগ্রামে, অর্থাৎ আমার কাছে কোনো অস্ত্র নাই, সে কি করে আমাকে সরাসরি দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে, সরাসরি দুইজনের মধ্যে যুদ্ধ আহ্বান করে। হ্যাঁ, এটা সে কি করে এটা কি করতে পারলো? ছোট মানুষ না হলে সে আমাকে কি একটা অস্ত্র দিক, তারপরে যুদ্ধ আহ্বান করুক, দেখি কার বাহুতে কতটা বল আছে। আমার কাছে কোনো অস্ত্র নাই, সে আমাকে যুদ্ধ আহ্বান করতেছে, এটা কোনো কথা হলো? কত ছোট মনের মানুষ। আচ্ছা, এইভাবে বুঝাইতেছে। কহ মহারথী, বলতেছে কহ মহারথী, মহারথী মেরা বিভীষণ, বিভীষণকে জিজ্ঞাসা করতেছে, চাচা আর বাস্তার মধ্যে কথা হইতেছে, এখন কথা বলতেছে কারা? মেঘনাদ। তো কাকে উদ্দেশ্য করে বলবো? অবশ্যই বিভীষণকে। কহ মহারথী, একই মহারথী প্রথা, কহ কাকা, এটা কি তোমাকে বংশের প্রথা? হ্যাঁ, এটা কি যারা অনেক বড় বড় যুদ্ধ করেছে তাদের প্রথা? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে, মানে
এই যে রাক্ষসপুরীতে একটা শিশুও নাই, এরকম কোন শিশুও নাই, বাচ্চা পোলাবানো নাই, শুনে না হাসিবে এই কথা। এই যে যে আমাকে সরাসরি অস্ত্র ছাড়া যুদ্ধে আহ্বান করছে, এই কথা শুনে আমাদের এই লঙ্কাপুরীতে একটা শিশুও নাই যে এই কথা শুনে হাসে দিব, অবশ্যই হাসে দিব, কারণ এটা কোনো কথাই নেই। ঠিক আছে, এখন বলতেছে, আবারও বলতেছে, যার ছাড়ো পথ, কাকা পথ ছাইরা দাঁড়াও, আসিব ফিরিয়া এক্ষুনি, একটুও দেরি করবো না, যাবো আর আসবো। দেখিব আজি, আজ দেখিব কোন দেব বলে, অর্থাৎ তোর কোন দেবতার শক্তি আছে, কোন দেব বলে বিমুখে সমরে, বিমুখে মানে মুখোমুখি, সমরে মানে যুদ্ধে, সৌমিত্রী কুমতি, সৌমিত্রী, এখানে দেখেন সৌমিত্রী শব্দটা অর্থ দ্বারা কিন্তু অন্যরকম। সুমিত্রা এই শব্দটা হলো রাম এবং লক্ষ্মণের মা, সুমিত্রা, কিন্তু সৌমিত্রী কুমতি, সৌমিত্রী শব্দের অর্থ হলো আপনার সুমিত্রা দেবীর ছেলে। সৌমিত্রী শব্দের অর্থ হলো সুমিত্রা দেবীর ছেলে, কুমতি খারাপ। অর্থাৎ দেখেন, তাহলে দেখেন, ছাড়ব পথ, আসিব ফিরিয়া এক্ষুনি, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে, সরাসরি সম্মুখ যুদ্ধে, মোরে আমারে সৌমিত্রী কুমতি, সুমিত্রা দেবীর এই খারাপ ছেলে আমাকে যুদ্ধ কিভাবে আহ্বান করে দেখবো আমি আজকে, একদম ঘুষাই দেবো, দেবো বলে সব ভাষণা, আমাকে একটু ভিতরে যাইতে দাও, অস্ত্র আনতে দাও। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছে, দেখেছে মানে দেব মানে যত দেবতা আছে তারা দেখছে, দৈত্য রাক্ষস রাজারা আছে তারা দেখছে, নরও দেখছে, মানুষ দেখছে, যুদ্ধক্ষেত্রে দেখেছে, রণে সচক্ষে দেখেছে, দেখেছো। আচ্ছা, অর্থাৎ তুমিও সচক্ষে দেখেছো, আমার আব্বু সচক্ষে দেখেছে, রক্ষশ্রেষ্ঠ, অর্থাৎ রক্ষশ্রেষ্ঠ যে রাবণ, সেও কিন্তু দেখেছে। পরাক্রম দাসের, পরাক্রম মানে আমি সবসময় আক্রমণে বিজয়ী হই, পরকে আক্রমণ করে যে সবসময় বিজয়ী, তার নাম হলো পরাক্রম। পরাক্রম দাসের সবাই দেখেছে, আমার যুদ্ধটা সবাই দেখেছে, অস্ত্রটা আনতে দাও, দেখো কিরকম পারে, একটু আনতে দাও। দেখি কি দেখি ডরিব এ দাস, হেন দুর্বল মানিবে, অর্থাৎ আমি মেঘনাথ কি দেখে এই দুর্বল মানুষটাকে, দুর্বল মানব বলতে লক্ষণকে বোঝাইতেছে, দুর্বল মানুষটাকে দেখে আমি কেমনে ভয় পাবো, এটা কথা হইল অসম্ভব। নিকম্বলা যজ্ঞাগারে প্রগলভে পুষিল, নিকম্বলা যজ্ঞলভে যজ্ঞাগারে প্রগলভে পুষিল, প্রগলভে মানে সহজে, সহজেই পৌঁছাই গেল। আচ্ছা, কেমনে বসাইলো? দম্ভী, দম্ভী মানে অহংকারী। এই যে অহংকারী লোকটি লক্ষণ, উনি কেমনে কইরে এত সহজেই প্রগলভে, এত সহজে এখানে পৌঁছালো। আজ্ঞা করো দাসের শাস্তি নরাধনে, আমাকে হুকুম দাও, আমি তাকে এক্ষুনি শাস্তি দিতেছি। তব জন্মপুরে, অর্থাৎ তোমার জন্মভূমিতে তার চাচা পদার্পণ করে বনবাসী, অর্থাৎ যারা বনে বনে ঘুরে বেড়ায়, বনবাসী মানে কি, যারা হিন্দুদের মধ্যে মহারথী, যারা হিন্দুদের মধ্যে যারা অনেক বড় বড় জ্ঞানী সন্ন্যাসী, তাদেরকে দেখা গেছে বনে বনে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করে খাইতে দেখা গেছে। তারা কিন্তু শুধুই মাত্র ধর্ম নিয়ে থাকতেন, সন্ন্যাস ব্রত অবলম্বন করতেন। তাই বলতেছে পদার্পণে বনবাসী, যে বনে বনে ঘুরে বেড়ায়, সে আমাদের এখানে হে বিধাত বলতেছে, ও চাচা নন্দন কাননে, মানে এই যে স্বর্গ বাগানে, স্বপ্নপুরীতে, নন্দন কারণে, ভ্রমে মানে ভুলে, ভ্রমে মানে ভুলে, দৌরাচার দত্ত, এই যে ভুলে খারাপ দৌরাচার দত্ত এসেছে, পৌঁছাইছে, এটা কি মাইনে নেওয়া যায়? প্রফুল্ল কমলে কীট বাস, সুন্দর তরতাজা ফুলের উপরে একটা কীট পতঙ্গ এসে বসছে, এটা তো মাইনে নেওয়া যায় না। কহতা চাচা তুমি এখনই কও, শুকিব কেমনে, এটা আমি সইতে পারব না, ওকে আমি এখনই শেষ করে দেব। হেন অপমান আমি, হেন অপমান, এরকম অপমান আমি, ভাতৃপুত্র তব, আমি তোমার ভাইয়ের ছেলে, তুমিও হে রক্ষমণি, তুমিও হে কাকা, সহিছ কেমনে, তুমি কেমনে সহ্য করছো? ও এই জায়গায় এসে পৌঁছাইছে। মহামন্ত্র বলে যদি নম্র শিরফনি, অর্থাৎ মহামন্ত্র বলে, যেমন মহামন্ত্র, যেমন যে সাপুরিয়ারা, ওরা সাপের উপর এমন কিছু মন্ত্র প্রয়োগ করে, যদিও কথাগুলো সত্য না, বোঝা গেছে, প্রেক্ষাপট অনুসারে বলতেছি,
সাপুরিয়ারা সাপের উপরে এমন কিছু মন্ত্র প্রয়োগ করে যে কারণে সাপ কি করে, মাথা নিচু করে ফেলে। অথবা এর প্রেক্ষাপটটা, মূল ঘটনাটা হলো যে সাপুরিয়ারা যখন সাপ ধরে ওদের অনেক সাহস কৌশল জানে। সাপ ধরে গোকরা সাপই হোক আর যত বড় সাপই হোক, ঠিক আছে, ওরা করে কি সব দাঁত গুলা, ভেতরের যে দাঁত গুলা আছে না, এইগুলো সব কি করে উঠায় ফেলে এবং লোহা তক্তকে গরম, একদম লাল দেখা যাইতেছে, এই অবস্থায় ওই দাঁতের উপরে স্যাক দেওয়া হয়, ভেতরে স্যাক দেওয়া হয়, যে কারণে ওদের সামনে যাই ধরা হোক, যখন কণা ধরে ওঠে, যাই ধরা হোক অটো মাথা নিচে করে, কারণ ওরা সবকিছুকেই ওই লোহার স্যাক মনে করে। ঠিক আছে, তাই এটা হলো মূল প্রেক্ষাপট। কিন্তু এখানে বলতেছে মহামন্ত্র বলে, এই যে যেমন মন্ত্র বলে, যথা যেমন নম্র শিরফনি, অর্থাৎ মাথা নিচু করে ফনা ধরা সাপ, অর্থাৎ একটা মন্ত্র পড়লে যেভাবে মাথা নিচু করে ফনা ধরা সাপ। ঠিক আছে, এতক্ষণ যে কথাগুলো বললো, এতক্ষণ যে মেঘনাথ বিভীষণকে যে কথাগুলো বললো, ঠিক বিভীষণ এরকম কিন্তু এই কথাগুলো শুনে লজ্জা পাইছে, মাথা নিচু করে ফেলছে। হিসাবটা কিন্তু এইভাবে বলতেছে, মহামন্ত্র বলে যথা যেমন নম্র শিরফনি, মলিন বদন লাজে, ঠিক ওইরকম লজ্জা পাইছে, মাথা নিচু করতেছে, মলিন বদন লাজে। উত্তরেলা রথি বিভীষণ উত্তর দিল। আচ্ছা, কি উত্তর দিল? রাবণ অনুজ, রাবণের ছোট ভাই উত্তর দিতেছে। লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণ অনুজ রাবণের ছোট ভাই, লক্ষ্মী রাবণ আত্মজে। এখানে রাবণ আত্মজে, রাবণের যারা আছে, লক্ষ্মী রাবণ আত্মজে, একটু পরে আমি ক্লিয়ার করে দিতেছি। নহি দোষী আমি বৎস, বাঁচতে আমার কিন্তু কোনো দোষ নাই, বৃথা বৎস মোরে তুমি, অযথা তুমি আমাকে দোষ দিতেছ। নিষ্কর্ম দোষে হায় মজাইলা, এ কনক লঙ্কা রাজা মুজিলা আপনি। নিষ্কর্ম দোষে, অর্থাৎ কাজটা নিজেই ভুল করছে, অর্থাৎ বড় ভাইকে নির্দেশ করতেছে, রাবণ এই কাজটা ভুল করছে। নিষ্কর্ম দোষে হায় মজাইলা মানে বিপদে ফেললা, এ কনক লঙ্ক রাজা, এই পুরে মানে লঙ্কাপুরীকে সে বিপদে ফেলছে নিষ্কর্ম দোষে। মুজিলা আপনি, এবং নিজেও বিপদে পড়েছে। সীতাকে হরণ করা দরকার নাকি? সীতাকে হরণ করা দরকার নাকি? এখানে কি হয়েছে? একজন দেবতা মহাসতী সীতাকে হরণ করছে, এতে কি হয়েছে? পুরা দেবকুল খেতে গেছে। এখানে রাবণ এই যে কাজটা করছে, এটা কি পুরা রাক্ষসপুরীর বিপদে ফেলছে, নিজেও বিপদে ফেলছে। বাঁচতে এটা কি আমার দোষ? বিরত সতত পাপে দেখুন, অর্থাৎ এই যে দেখুন, এরা কিন্তু সবসময় মানে কখনোই বিরত সতত মানে সবসময় বিরত থাকে পাপ থেকে, কখনোই পাপ করে না। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, কিন্তু এতে কি হয়ে গেছে? পাপ পূর্ণ লঙ্কাপুরী। আজ লঙ্কাপুরী পুরাটাই পাপে পূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি বসুধা, প্রলয় মানে কোন ঘূর্ণিঝড়ের সময় বসুধা মানে পৃথিবী যেমন প্রলয় একটা ভাব ধারণ করে, ডুবিছে লঙ্কা এ কাল সরলে, ঠিক ওই রকমই এই সময়ের স্রোতে, এই কাজের কারণে লঙ্কাপুরী কিন্তু ডুবে গেছে। পুরাটাই কিন্তু বলতেছে কেরা? বিভীষণ। দেখেন, রাঘবের পদাশ্রয়, রাঘব মানে রামের গোলাম, রাম, রাঘবের পদাশ্রয়ে পায়ে আশ্রয়ে, রক্ষার্থে আশ্রয়ী তেই আমি। অর্থাৎ এখানে বলতেছে রামের পদতলে এজন্যই আমি আশ্রয় গ্রহণ করেছি। এই যে কাহিনীটা, আমি তো রাবণের পক্ষে থাকতে পারি না, এই কারণের জন্য, তেই মানে জন্য, এই কারণে আমি কি করেছি? রামের পায়ে আশ্রয় গ্রহণ করেছি। পর দোষে চাহে, কে চাহে মজিতে, অর্থাৎ দোষটা করছে রাবণ, তো ওনার দোষে আমি বোঝুন কিসের জন্য? তাই আমি রামের পক্ষ অবলম্বন করছি। বাঁচতে আমি কি ভুল করছি? করিনি, কিন্তু আমি কিন্তু ভুল করি না। রসিলা বাসত্রাস, এই কথাগুলো শুনে কিন্তু রাগে গেছে। বাসত্রাস কেন? আমরা আগেই জানি মেঘনাথ। গম্ভীরে যেমতি, নিশীতে অম্বরে, গম্ভীরে মানে অনেক গভীরে, গভীরে যে, নিশীতে মানে রাতে। মামা আচ্ছা ঠিক আছে, দোয়া রাখো।
আচ্ছা ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। রসিলা বাসক ত্রাস রাগ কইরা অনেক মানে খুব রেগে গেছে। গম্ভীরে যেমতি মানে এই যে কথাগুলো শুনে গম্ভীরে গভীর রাতে যেমন নিশীতে অম্বরে অর্থাৎ রাত্রের আকাশে মন্দ্রে মানে জিমিতেন্দ্র কপি অর্থাৎ মন্দ্রে মানে আওয়াজে জিমিতেন্দ্র কপি এই যে বিদ্যুৎ ঝলকের হঠাৎ করে যে একটা বাতি স্ফুলন ঘটে মানে কি বেশ বজ্রপাত হয় বিদ্যুতের আওয়াজ হয় হঠাৎ হঠাৎ করে বিষয়টা এরকম রাতে গভীরে ঠিক আছে হঠাৎ আপনি শুয়ে রয়েছেন একটা ঘরের ভিতরে তা আপনার দুই বাড়ি পাশে ঠিক আছে আকাশ থেকে বিরাট বড় একটা বিদ্যুৎ চমকে একটা ঠাটা পড়লো দুই বাড়ি পাশে তা আপনি কি ঘুমায় থাকবেন হঠাৎ করে কিন্তু আপনি সিটটা বিটটা উঠবেন ঠিক এতক্ষণ কাকার কথা শুনে ঠিক এরকম ভাবে সে কি করছে সিটটা উঠছে একদম সিটটা উঠে গেছে কেমন কথা ঠিক আছে তার মানে দেখেন নিশীতে অম্বরে মদ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি বীরেন্দ্র বলি মানে কি অবশ্যই মেঘনাথ বীরেন্দ্র বলি উনি তো কইতেছে কাকে কব চাচাকে ধর্ম পদগামী তুমি তো ধর্মের পথে গেছাও হে রাক্ষসানরস হে রাক্ষসের ছোট ভাই তুমি তো ধর্মের পথে গেছাও রাক্ষস রাজার ছোট ভাই বিখ্যাত জগতে তুমি তো ধর্মের পথে গেছাও তুমি বিখ্যাত কোন ধর্ম মতে আচ্ছা চাচা একটু কও তো কোন ধর্ম মতে কহো এই দাসেরে কও তুমি শুনি জাতিত্ব মানে যে জ্ঞাতিত্ব মানে জ্ঞাতি গোষ্ঠী চাইরে ভাতৃত্ব ভাই ভাই চাচা বাস্তার এই সম্পর্ক চাইরে জাতি চাইরে নিজের জাতি চাইরে এ সকল দিলা জলাঞ্জলি এসে কোন ধর্ম মতে কোন শাস্ত্রে কথা বলে যে নিজের আপনজন যারা আছে তাদেরকে এরকম জলাঞ্জলি দিয়ে অন্য দলে চলে যাওয়া লাগবে শাস্ত্রে একটা কথা আছে হ্যাঁ শাস্ত্রে বলে যেরকম কথা আছে না গুণবান যদি পরজন গুণহীন যদি স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা তার মানে এখানে বলতেছে একজন গুণবান ব্যক্তি সে আপনার পর হয় আর একজন খারাপ লোক সে আপনার আপন হয় আপনি যদি ওই গুণবান লোকের সাথে সম্পর্ক তৈরি করেন সে এক সময় কিন্তু আপনার সাথে থাকবে না কিন্তু যে আপনার রক্তের লোক সে আপনার যদি খারাপ লোক হয় সে কিন্তু আপনার সব সময় সাথেই থাকবে তার মানে এখানে বোঝাইতেছে পর সব সময় পরই হয় আপন হয় তুমি তো রামের পক্ষে গেছাও কাকা রাম তো দেবকুলের রাজা সে তো অনেক ভালো মানুষ আমরা তো খারাপ তাতে কি আমরা তো তোমার রক্তে আমরা তোমার সবসময় সাথে থাকো ও কি সাথে থাকবো সবসময় তোমার তাই এখানে দেখেন কথাটা কি পরিষ্কার করে বলছি যে কোন ধর্ম মতে কহ দাসে তুমি জ্ঞাতিত্ব ভাতৃত্ব জাতি সকল দিলা জলাঞ্জলি শাস্ত্র বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা এই শিক্ষা হে রক্ষবর এই যে তুমি যে শিক্ষাটা গ্রহণ করছো হে রক্ষবর মানে হে কাকা কোথায় শিখিলে আপন জন গোসাইলে যাওয়ান লাগবো এটা তোমাকে কে শিক্ষা দিছে কিন্তু বৃথা গঞ্জি তোমাকে অযথা দোষ দিতেছি হেন সহবাসে মানে নিচুদের সাথে তুমি উঠা বসা করো হে পিতৃপ্ত বর্বরতা কেন না শিখিবে কারণ তুমি নিচুদের সাথে ছোটদের সাথে চলাফেরা করো যাদের মন মানসিকতা নিচু যারা ভিক্ষা করে খায় তাদের সাথে তুমি চলাফেরা করো তাহলে তুমি এই বর্বরতা কেন না শিখিবে ঠিক আছে গতি যার নিচু সহ অর্থাৎ স্বভাব যার নিচের দিকে ওই যে দিনকে একটা গল্প বলছিলাম না 20 তলা বিল্ডিং এর নিচে একজন বসে রয়েছে আর একজন সাংবাদিক ভিক্ষুক বসে রয়েছে সাংবাদিক জিজ্ঞেস করতেছে ভাই এই বিল্ডিংটা যদি আজকে থেকে আপনার হয়ে যায় কি করবেন কথা একটাই সে উত্তর দিয়েছে এখানে আমি আর কাউকে ভিক্ষা করতে দেব না এই পুরো এরিয়া জুড়ে আমি একলা ভিক্ষা করবো কারণ বিল্ডিং আমার ভিক্ষা আমি করবো বিষয়টা কিন্তু এরকম যে গতি যার নিচে সহ গতিটা যার নিচু সে দুর্মতি এই খারাপ লোকটার মতি গতি সবসময় নিচু থাকবে কেমন লাগলো আপনাদের কবিতাটা অনেক সুন্দর স্যার আমি আগে বুঝি অনেক সুন্দর করে একবারে সব পানির মতন দিয়ে হয়েছে স্যার মানে বিষয়টা আর কিছু না কিন্তু এটা হলো চাচা আর বাস্তার মধ্যে কি কথোপকথন একটা খুব ঠিক কথা বলছি
একটা লাইন একটু দেখতেন, নিশীথে অম্বরে জীবন আমি ওই জায়গা জীবকেন্দ্র কপিয়ে এটা একটা বলতেছে। নিশীথে মানে রাতে, খেয়াল করেন। অম্বরে শব্দের অর্থ আকাশে, আর মন্দ্রে শব্দের অর্থ হলো শব্দ, মন্দ্র শব্দের অর্থ হলো শব্দ, আর জিমিতেন্দ্র শব্দের অর্থ হলো আওয়াজ, জিমিতেন্দ্র শব্দের অর্থ হলো আওয়াজ, আর কপি শব্দের অর্থ হলো বাতি। কপি যে শব্দটা, এই শব্দটার অর্থ হলো বাতি বা বিদ্যুতের ঝলক। অর্থাৎ মোট কথা আসতেছে, গভীর রাতে আকাশে বিদ্যুতের ঝলকে যে মেঘের আওয়াজ হয়, যে মেঘের আওয়াজ, জিমেতেন্দ্র কপি, একসাথে আমরা বলতে পারি বজ্র সহ মেঘের আওয়াজ, বজ্র সহ মেঘের আওয়াজ, তার সাথে আলো আছে, জিমিতেন্দ্র কপি, জিমিতেন্দ্র কপি। আর মন্দ্রে শব্দের অর্থ শুধু আওয়াজ। কথাটা কি বুঝছেন? জি স্যার। তার মানে হলো, ওই যে রাত দুপুর কালে হঠাৎ যখন এরকম শব্দ হয়, মানুষ যেমন চিৎটা বিটে ওঠে, ঠিক এরকম ভাবেই চাচার এই কথাগুলো শুনে মেঘনাথ ছিটে বিটে উঠছে, কয় কি কাকা বিষয়টা। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আমি যেভাবে পড়লাম, ঠিক এইভাবে যদি আপনি কবিতাগুলো পড়তে পারেন, আর এই কবিতাগুলো যদি আপনার মুখস্থ থাকে, কারণ এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসেই, ঠাস করে এরকম প্রশ্ন করে যে আপনার স্থাপিলা বিধুরে বিধি স্থানুর লবাটে, অথবা এই বাক্যর মধ্য থেকে দিল, হে রক্ষরথি ভুলিলে কেমনে কে তুমি, হে রক্ষরথি ভুলিলে কেমনে কে তুমি। এখানে রক্ষরথি বলতে কাকে বোঝানো হয়েছে? আপনি যদি কবিতাটা ঠিক বুঝেন, তাহলে এটা আপনার জন্য কোনো সমস্যা না। আবার অনেক সময় একটা বাক্য উঠে গ্যাপ দিয়ে দেয় জাহাঙ্গীরনগরে, ঠিক আছে? এই জন্যই যেগুলো আপনার পাঠ্যভুক্ত কবিতা, এগুলো আপনার মুখস্থ করা উচিত। আর যদি আপনি বুঝে থাকেন, এটা মুখস্থ করতে আপনার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, দেখবেন টানা মুখস্থ হয়ে গেছে। কারণ এই কবিতাটা আসলে স্টুডেন্টরা বুঝে না, প্রেক্ষাপট সহ বুঝে না, এই প্রবলেমটা এখানে হয়ে যায় সবচেয়ে বেশি। আচ্ছা, যাই হোক, এবার একটা কবিতা পড়াইলাম তো না, ডোন্ট মাইন্ড, আমি 5 মিনিটের জন্য একটু বিরতি নিই। 5 মিনিট। দেখেন, আমাদের কিছু বিষয় আছে, যেমন ধরেন মূল মূল যে কথাগুলো, অল্প একটু, কিছু না, যেগুলো আমাদের জানা থাকা উচিত। যেমন কারণ, যদিও এটা আপনাদের সিলেবাসের মধ্যে নাই এবং এটা খুব ইম্পর্টেন্ট না, কারণ, ঠিক আছে? কারক জিনিসটা আসলে আমরা জানি এটা ক্রি যোগ নক, তো যাই হোক, ওটাও আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যে কারকটা আসলে কি। কারকটা হলো নাম যোগ কাম, আর কিছুই না। কিন্তু কারক, নাম মানে কি? নাম মানে হলো বিশেষ্য পদ, বিশেষ্য পদ প্লাস কাম মানে কি? ক্রিয়াপদ। দেখেন, তাহলে কারক কাকে বলে? নাম পদ বা বিশেষ্য পদ এবং ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে, আর কিছু না। কিন্তু বিশেষ্য পদ এবং ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। সাপোজ আপনার প্রশ্ন আসতে পারে এরকম ভাবে যে নিচের কোন বাক্য দ্বারা কারক নির্ণয় সম্ভব নয়? একটা প্রশ্ন মনে করেন, ক নাম্বার আমরা এখানে বললাম নিচের কোন বাক্য দ্বারা কারক নির্ণয় সম্ভব নয়। আমি লিখলাম সে আস্তে হাঁটে। আচ্ছা, খ নাম্বারে লিখলাম আরো একবার কথাটি বলো না। মনে করেন আমি এখানে আরেকটা বাক্য লিখলাম, আরো একবার কথাটি বলো না। তো যেহেতু দেখা যাচ্ছে না, আমি একটু উপর থেকে লিখতেছি। আচ্ছা, গ নাম্বারে লিখলাম সি, তোমার লজ্জা করে না?
গ ঘ আমি তো তোমার বলেন তো চারটা বাক্যের মধ্যে থেকে কোন বাক্যটা কারেক্ট, নিচের কোন বাক্য দ্বারা কারক নির্ণয় সম্ভব নয়? ঘ। হ্যাঁ, আপনি কারক বুঝতে পেরেছেন। কারণ দেখেন এটি কিন্তু কারকের মূল কথা, আপনি জানলেই পেয়ে গেল, কিছু না। দেখেন আস্তে হাঁটো, সে আস্তে হাঁটে, এটা এখানে কিন্তু ক্রিয়াপদ আছে, আর এই হাঁটাটা হলো ক্রিয়াপদ যার সাথে সম্পর্ক কার, এই যে সর্বনাম পদের বিশেষ্য পদের প্রতিরূপ আর কি। আরো একবার কথাটি বলো না, এই যে বলো এটা কিন্তু ক্রিয়াপদ। সি তোমার লজ্জা করে না, এই লজ্জা করে এটা কিন্তু ক্রিয়াপদ। আমি তো তোমারই, এই বাক্যের মধ্যে দেখেন কোনো ক্রিয়াপদ নেই, সুতরাং এই বাক্য দ্বারা কারক নির্ণয় সম্ভব নয়। আশা করি ক্লিয়ার বিষয়টা, কারকের মূল কথা কিন্তু এটা। এখন কারকের যে 6টা প্রকার আছে এখানেও কিন্তু কিচ্ছু না, এর সাথে জড়িত আছে বিভক্তি, এগুলো খুবই সহজ, একটু আলোচনা করলেই আমরা বিষয়গুলো বুঝতে পারবো। তবে আমি প্রত্যেকটা স্যার বিরাম চিহ্ন নরমালি পারে, কিন্তু স্যার লাইন দিয়ে যেভাবে ইউজ করতে বলে স্যার এটা পারে না, এই বিষয়ে কিছু বলতেন। হ্যাঁ বলবো, এই বিষয় বলবো, কিন্তু এটা আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় না। ঠিক আছে, আজকের ক্লাসের যেগুলো আলোচ্য বিষয় সেগুলো আলোচনা করতেছি, এটা পরবর্তী বাংলা ক্লাসের আলোচ্য বিষয়। মানে আমি সংজ্ঞামূলক সাইটে নিয়ে একটু আলোচনা করতেছি, সংজ্ঞার সাইটে বিরাম চিহ্নর যে বিরাম চিহ্নর যে ব্যাপারটা, এখানে বিরাম চিহ্ন যেমন আপনার অন্যান্য ইউনিভার্সিটি যে বিরাম চিহ্ন আসে সেটা হলো বিরাম চিহ্নের ব্যবহারটা আসে, আর এখানে হলো আপনার একটা বাক্য দিয়ে দেয়, বাক্যের মধ্যে বিরাম চিহ্ন জায়গায় 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 গ্যাপটা থাকে, কোথায় কোন বিরাম চিহ্নটা বসতে হবে সেটাই, আর কিছু না। ওইটা মনে করেন যে সিরিয়াল করে বসানো, এটাই পারি না স্যার। ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দেবো, কোনো ব্যাপার না, ওটা অত্যন্ত সহজ, পানির মতো, একবার একটু বুঝে দিলেই হবে। কিন্তু আমি যেটা বলতেছি এটা তো অবশ্যই অনেকেই আছে আগের থেকেই জানেন, কিন্তু আমি মূল সংজ্ঞাটা বলতেছি। এটা কি খারাপ লাগতেছে নাকি দরকার নাই এই সাইডে? বলেন স্যার। একটু মানে আমি আসলে মূল কথাটা বলে দিয়েছি। দেখেন এরপরে তারপরে ধরেন আমরা বলি সন্ধি, মানে আপনার মূল বিষয়টা বোঝার চেষ্টা করবেন। সন্ধি, আচ্ছা সন্ধি অর্থ কিন্তু আমরা কিন্তু এমনি বলি চুক্তি আসলে। আচ্ছা কার কার মধ্যে চুক্তি, সেটা হলো বর্ণে বর্ণে চুক্তি। তাই কিন্তু এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, যেখানে বর্ণ আছে, বর্ণে বর্ণে চুক্তি, বর্ণে বর্ণে সন্ধি। আচ্ছা বর্ণে বর্ণে সন্ধি মানে কি? দেখেন দুইটা আলাদা পদ থাকবে, একদম হিসাব কথা, দুইটা আলাদা শব্দ থাকবে, একদম আলাদা শব্দ, দুইটার ভিন্ন অর্থ আছে, আলাদা আলাদা অর্থ আছে, দুইটা শব্দ থাকবে, দুইটার আলাদা আলাদা অর্থ আছে। ঠিক ওই দুইটা শব্দ যখন আমরা একত্রিত করি, যেমন এখানে যদি আমি লিখি হিম যোগ আলয়, দেখেন এই হিম শব্দের অর্থ হলো ঠান্ডা বা বরফ, আর আলয় শব্দের অর্থ হলো ঘর। এখন দেখেন এখানে সন্ধিরে কি হইতেছে, হিম এই শব্দটার সাথে কি আছে, স্বরেয়, যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে অতিরিক্ত একটা স্বরেয় থাকে, আর আলয়ের শুরুতে কি আছে, স্বরেয়া। দেখছেন এই যে প্রথম শব্দটির শেষ বর্ণ আর দ্বিতীয় শব্দটির প্রথম বর্ণ মিলে যে সন্ধি হয়, মিলে যে জিনিসটা হয়, এখানে কি হয়ে গেল, একটা আকার হয়ে গেল, আর কিছুই না, অর্থাৎ সরেয়া হয়ে গেল। সরেয়ার সংক্ষিপ্ত রূপ আকার, সরেয়া, আর এটা সংক্ষিপ্ত রূপ আকার। এখন আপনি অনেক সময় এগুলো পড়তে যে আমরা ঝামেলায় পড়ি, যে সরেও যোগ সরেয়া, সরেয়া যোগ সরেও, এগুলো সমান সমান, এত কিছু মনে রাখবো কেমনি? আরে ভাই বড়টা মনে রাখবেন, আর কিছুই না, যে সরেয়ারে যে আপনি মনে হেমরে লেখুক, আপনি বড়টা মনে রাখবেন, এই যেভাবে সরেয়া যেভাবে যোগ। হ্যাঁ বলেন স্যার, হিম যোগ অলয় হবে না স্যার? আমি আলয়কে হিম যোগ আলয়, আলয় সরে আলয়, আলয় অলয় তো ইউজ করছিলাম, কিন্তু উত্তর ছিল অলয়। হ্যাঁ ভুল হিম যোগ অলয়, মানে ওই অলয় কোনো শব্দ নাই, আলয় একটা শব্দ আছে। কারণ আপনাকে বুঝতে হবে সন্ধি বিচ্ছেদ পড়ার সময় এই কথাটা, যে এই শব্দের ভিন্ন অর্থ আছে কিনা, এই শব্দের ভিন্ন অর্থ আছে কিনা, যদি থাকে তাহলেই ওটা সন্ধির নিয়মে সংগঠিত শব্দ। যদি দুইটা শব্দের আলাদা অর্থ না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু
স্যার তাহলে টনিটা কি হবে? টনি দাঁড়ান একটু বলতেছি, আমি একটু সাউন্ডটা কমাই নিতেছি, সাউন্ডটা কমে আছে। আচ্ছা, যাই হোক, আপনি কি জন্য উদাহরণটা বললেন? হ্যালো, আছে? টনি স্যার হ্যাঁ, তো উনি বানানটা বলেন। ত, কয় দীর্ঘে ত, তারপরে হলো স্যার জি। ত নয় বয় দীর্ঘে টনি স্যার ত নয় বয় দীর্ঘে এটা ঠিক নয় লিখছেন? ব দীর্ঘে হ্যাঁ, ন দন্তের ন নিচে ব ত লিখছি। নয় বয় দীর্ঘে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি শব্দটা জি, স্যার। পাঠাই দিন, আমি বলে দেবেন, অসুবিধা নেই, মেসেঞ্জারে পাঠাই দিয়ে লিখে। আচ্ছা, আমি এখানে যেটা বলতেছি ওটা ওইভাবে আপনি যে শব্দই বলেন, সন্ধির এটা আসল নিয়ম, আর কিন্তু কোনো নিয়ম নাই। অর্থাৎ সন্ধির মূল কথাটা হলো এই শব্দটারও একটা আলাদা অর্থ থাকবে, এই শব্দটারও একটা আলাদা অর্থ থাকবে। হ্যাঁ, যদি না থাকে তাহলে এটা সন্ধি সমৃদ্ধ পদ নয়। বলেন। স্যার এখানে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করি তখন তো স্যার একটা যে কোনো একটা শব্দের দুইটা শব্দ হয় না, হুম, দুইটা শব্দের মধ্যে যে কোনো একটা তো পূর্ণ অর্থ থাকেই স্যার, বোঝাই তো যায়। যে কোনো একটার পূর্ণ অর্থ থাকবে না, দুইটারই পূর্ণ অর্থ থাকবে, তখন সন্ধি হবে, তাছাড়া সন্ধি হবে না। যেমন স্যার রায়হান ভাই যে বললো যে তনি, হুম, তো নয় বয় দীপিকার, হুম, এটার ক্ষেত্রে স্যার তনু যোগ ই হয়। হুম, তো আমরা তো জানি তনু মানে দেহ, আর ই তো কোনো অর্থ নাই, এরকম তো হয় স্যার। হ্যাঁ, এরকম হয়, অনেক সময় দেখা যায় তনু যোগ ই, এইভাবে বোঝাইতেছে। এখন তনু শব্দের অর্থ কি? দেহ। আচ্ছা, ধরেন রস্যের কোনো অর্থ নাই, কিন্তু আপনি তনি, এই শব্দটার অর্থ কি? এটা তো স্যার আলাদা শব্দ হয়ে গেছে। হ্যাঁ, আলাদা আলাদা কি শব্দ হয়ে গেছে, এটার অর্থ কি হয়েছে বলে? জানি না তো স্যার। আচ্ছা, এখন আমি বলতেছি, এখানে তনু শব্দের অর্থ যেমন দেহ, এখানে রস্যইও আলাদা অর্থ প্রকাশ করতেছে, রস্যই আলাদা অর্থ প্রকাশ করতেছে। বোঝা গেছে? এখন সেটা কি অর্থ প্রকাশ করতেছে সেটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে পরিষ্কার বুঝিয়ে দেব। এই রস্যই অর্থ প্রদান করতেছে না এমন নয়, তাছাড়া এটা সন্ধি হইতো না, তাহলে এটা কি হয়ে যেত? প্রত্যয়। অর্থাৎ কিছু কিছু বর্ণ আছে সেগুলো আলাদা অর্থ প্রদান করে, কিভাবে করে, কেমনে করে আমি দেখাইতে পারি পর্যায়ক্রমে, কিন্তু সন্ধির মূল কথাটা আমি ব্যাখ্যা করে যেতেছি, পরে ওইগুলা যেগুলো আপনাদের কন্ট্রোডাকশন আছে সেগুলো আমি বুঝাইতে পারি, অসুবিধা নেই। যে এখানে আমি যেটা বলতেছি সরেয় আর হলো সরেয়া, এই দুইটা মিলে হয়েছে হলো সরেয়া। অর্থাৎ সরেয় ও আর সরেয়া যেভাবেই যোগ্য, সরেয় সরেয়া তাও সরেয়া, সরেয় সরেয়া তাও সরেয়া, সরেয় সরেয় তাও সরেয়া। অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা আপনার শেষের বর্ণ ওটাকে কিন্তু অর্থ প্রাধান্য দিয়ে থাকে। তাই এইখানে দেখেন আপনার যে জিনিসটা হয় হিম, এই যে আমরা লিখলাম, তারপরে কি আসলো আমার আকার, এই সরেয়া মিলে কিন্তু এখন শেষে রয়েছে কি লয়, হিমালয়। কিন্তু আমরা দেখেন এইখানে যে জিনিসটা দেখলাম সেটা হলো সন্ধি মানেই হলো যে দুইটা অংশ থাকবে, দুইটা অংশের প্রথম অংশের শেষ বর্ণ আর দ্বিতীয় অংশের প্রথম বর্ণ, এই দুইটার মিলনে যে নতুন একটা শব্দ গঠন করলো এটাই সন্ধি। আপনারা কি সন্ধির মূল কথাটা বুঝছেন? ব্যতিক্রম যা আছে খুঁজে বের করবেন, আমি সবগুলো বুঝাই দেব। ব্যতিক্রম যা আছে, যেমন স্যার সন্ধির শেষে যদি স্যার এই যে উপসর্গগুলো যোগ হয় তাহলে স্যার সেটারও কি সন্ধি বলবো? উপসর্গেরও তো স্যার আলাদা আলাদা মিনিং আছে। উপসর্গ যেটা সেটা কখনোই ভাই কিন্তু শেষে যোগ হইতে পারবে না। উপসর্গ যেটা সেটা হলো শব্দের আগে, উপসর্গ উপসর্গ সেটা কখনোই শব্দের শেষে যোগ হয় না, শব্দের শেষে যোগ হয় প্রত্যয়, বিভক্তি, যেগুলোর কোনো অর্থ নাই। যেমন আমি বলি, দেখেন এখানে খেয়াল করেন, আমি যদি এখানে বলি ঐতিহাসিক, এই যে আমি শব্দটা লিখলাম ঐতিহাসিক, এই শব্দটা ভাঙলে কি হয়?
মূল শব্দটা কি? ইতিহাস। তার সাথে অতিরিক্ত যোগ হয়েছে কি? ইক। এই যে ইক, এটার কোনো অর্থ নাই, ঠিক আছে? এই অংশটার নাম হলো প্রত্যয়। এই যে প্রত্যয়, অর্থাৎ আর এই বাম পাশে যে অংশটা থাকে এটার নাম হলো প্রকৃতি। আর এই ডান পাশে যেটা যোগ হইতেছে, অর্থহীন যেটা যোগ হইতেছে, ওটা হলো প্রত্যয়। অর্থহীন যেটা যোগ হইতেছে ওটার নাম হলো প্রত্যয়। আর বাম পাশে যেটা আছে এটার নাম হলো প্রকৃতি। এটা কিন্তু প্রকৃতি প্রত্যয়ের মূল কথা। কিন্তু এখানে এইটা যদি নাম পদ হয়, এই যে এটা যদি নাম পদ হয়, তাহলে এটার নাম বলবো আমরা হলো নাম প্রকৃতি। যার আরেকটা শব্দ আছে প্রতিপদিক, এটার আরেকটা নাম আছে প্রতিপদিক। আর যদি এইটা ক্রিয়াপদের মূল হয়, তাহলে এটার নাম বলবো আমরা ক্রিয়ার মূল বা ধাতু, বা ক্রিয়া প্রকৃতি বা ধাতু। কিন্তু এই যে আমি শেষে যে যোগ করলাম, এখন দেখেন একটা বিষয়, ধরুন আমি যদি এখানে বলি কলম যোগ এ, আমি এটা যোগ করছি, ঠিক আছে? কলম যোগ এ, এখন এটা সমান সমান হয়ে গেছে কিন্তু কলমে। ভাই এটা কিন্তু বিভক্তি। এই পাশে আমি যে এটা যোগ করছি এটা বিভক্তি, এটা কিন্তু প্রত্যয় না, ঠিক আছে? কিন্তু ধরেন আমি যদি এখানে বলি এ কলম ভালো লেখা হয়, এই বাক্যটা যদি আমি লিখি, দেখেন আমার এটার মধ্যে ভুল আছে। এ কলম ভালো লেখা হয়, তার মানে এটার সাথে আমাকে লিখতে হবে কি? কলম যোগ এ। এই এর কিন্তু আলাদা কোনো অর্থ নাই, এটা বিভক্তি, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যয় না। এখন আপনি বলতে পারেন যে প্রত্যয় শেষেই তো যোগ হইতেছে, যেহেতু শেষে যোগ হইতেছে, প্রত্যয় কোনটা বিভক্তি কোনটা চিনবো কেমনে? ঠিক আছে, দেখেন ধরেন আমি এইভাবে লিখলাম আমি কলম খাই, বাক্যটা কি হয়েছে? হয় না কিন্তু। তা আমি এখানে কলমের সাথে কি এ যোগ করতে পারবো? পারবো না। আমি কলমে খাই, মিলে না কিন্তু। কিন্তু আমি যদি এটার সাথে একটা রস্যই যোগ করে দিই, আমি কলমি খাই, শব্দটা কি? কলম যোগ রস্যই। এই যে আমি কলমি খাই, এখানে দেখেন শব্দটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু কলমের ধারে কাছেও নাই, কিন্তু এইখানে শব্দের কিন্তু চেঞ্জ হয় নাই, এটা দিয়ে কিন্তু লেখা যায় কলম, কিন্তু এখানে কলমি দিয়ে কিন্তু আর লেখা যায় না, ঠিক আছে? অর্থাৎ কোনো কোনো শব্দের শেষে যখন অতিরিক্ত কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করার পরে শব্দটা চেঞ্জ হয়ে যায়, আর একটা শব্দ হয়ে যায়, ভিন্ন অর্থ প্রদান করে, ভিন্ন অর্থ প্রদান করে। যেমন আমি যদি এখানে বলতাম দাস যোগ ই, আমি এটা দিলাম, মনে করেন লিখলাম এখানে দাসী, ঠিক আছে? এখন দাস বলতে পুরুষ মানুষকে বোঝাইতেছে, দাসী বলতে মহিলা মানুষকে বোঝাইতেছে। সুতরাং শব্দের কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যখন এই পরিবর্তন হবে, তখন যেটা যোগ হবে তখন ওইটার নাম হলো প্রত্যয়। আর যেটা পরিবর্তন হবে না, ওই শব্দটার নামগন্ধ থেকে যাবে, তখন ওই শব্দটা হলো ওই যে শেষে যে আমরা অতিরিক্ত যা যোগ করতেছি সেটার নাম হলো বিভক্তি। আর আমরা যদি কোনো শব্দের পূর্বে কোনো কিছু যোগ করি, দেখেন কোন শব্দের পূর্বে কোনো কিছু যোগ করতেছি, যেমন আমরা এখানে দেখলাম হার, হার লিখে ইচ্ছা মতো লিখলাম, এখানে দিলাম প্রহার, আহার, ঠিক আছে, উপহার। দেখেন সবগুলা কিন্তু আমি এই হার শব্দটার পূর্বে বসাইছি। এখন হার অর্থ বিভিন্ন কিছু হইতে পারে, যেমন আমরা জানি মানে আমাদের উপসর্গ 5টা নিয়মে গঠিত হয়, যে 5টা নিয়মে কি কি পরিবর্তন ঘটে সেটা কিন্তু আপনাদের বাংলা দিলে বলতে চমৎকার ভাবে উল্লেখ আছে। যেমন এখানে হার, এই শব্দটার অর্থ আমরা হাইরে যাওয়া বোঝাইতে পারি, কারো গলার হার বোঝাইতে পারি, অথবা শতকারা হার বোঝাইতে পারি, অনেক কিছুই কিন্তু বোঝাইতে পারি। কিন্তু ওগুলোর কিচ্ছু বোঝাইতেছে না। প্রহার দেওয়ার সাথে সাথে মাই দেওয়া বোঝাইতেছে, আহার দেওয়ার সাথে সাথে খাদ্য বোঝাইতেছে, উপহার দেওয়ার সাথে সাথে কি বোঝাইতেছে? পুরস্কার বোঝাইতেছে। শব্দের পূর্বে যখন অতিরিক্ত কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি, যাদেরকে আমরা বলি শব্দাংশ বা অব্যয়, অব্যয়সূচক কিছু যখনই কোনো কিছু যোগ হইতেছে পূর্বে, এবং যখন শব্দ গঠন হইতেছে, শব্দের রূপভেদ চেঞ্জ হইতেছে, কিংবা নতুন শব্দ গঠন করতেছে, তখন ওগুলোকে কিন্তু আমরা বলি উপসর্গ।
যেমন আপনি ধরেন এখানে লিখলাম ধান, জানি কিন্তু আমরা ধান শব্দটা কি, ঠিক আছে। ধান মানে হলো এই যে আমরা যে ধান ভাঙে চাল বানিয়ে খাই, এগুলোই তো ধান। কিন্তু আমি যখন এখানে বি দিয়ে দেবো তখন এগুলো বি ধান, শব্দটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমি এখানে বলি ছায়া, ছায়া আমি শব্দটা বলছি, ঠিক আছে। আমি যদি এর পূর্বে আপ বসাই দিই, আপ, তখন হয়ে গেল আপ ছায়া। আপ ছায়া মানে এটা কিন্তু অর্থের সংকোচন করছে, অর্থ কিন্তু সংকুচিত হয়ে গেছে। আগে ক্লিয়ার দেখা যায়, তো এখন আবছা আবছা দেখা যায়, আপ ছায়া। কিন্তু আমি বললাম এখানে দুপুর, আচ্ছা, দুপুরের পূর্বে আমি এখানে লিখে দিলাম ভর, ভর দুপুর, মানে এখানে কিন্তু দুপুরের পরিপূর্ণতা বোঝাইতেছে, এটা সম্প্রসারণ বোঝাইতেছে। তার মানে এখানে কয়েকটা ধাপ আছে, কিন্তু বিষয়টা হলো প্রত্যয় এক জিনিস, বিভক্তি এক জিনিস, সন্ধি আর এক জিনিস, উপসর্গ আর এক জিনিস। এগুলো মূল কথাটা আমি একটু টপিকস গুলো তুলে ধরতেছি, এই বিষয়গুলো মাথায় রেখে, এবং এবার উপসর্গের উপর বেশ ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে আপনি কিন্তু হ্যাঁ বলেন। স্যার প্রত্যয় আর বিভক্তির মধ্যে তারা স্যার বেসিক পার্থক্যটা কোথায়? প্রত্যয় আর হলো বিভক্তি, সেটার বেসিক পার্থক্যটা হলো বিভক্তি ওই শব্দটার পার্টস অফ স্পিচ গত পরিবর্তন করতে পারে। পার্টস অফ স্পিচ অর্থাৎ সেটা নাউন থাকলে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ঠিক আছে। এই পার্টস অফ স্পিচ গত পরিবর্তন হতে পারে। যেমন সুন্দর, এই শব্দটার পরে আমরা কোনো কিছু যোগ করে বানাইতে পারি সৌন্দর্য, সুন্দরভাবে, অনেক কিছু কিন্তু বানাইতে পারি। পার্টস অফ স্পিচ গত যে পরিবর্তনটা ঘটে, এটাই হলো কার কাজ? বিভক্তির কাজ। আর শব্দটাকে যখন যখন আমরা শেষে কোনো কিছু যোগ করার ফলে শব্দটার পার্টস অফ স্পিচ গত পরিবর্তন না, সে শব্দটার পূর্ণ পরিবর্তন ঘটে, অন্য অর্থ প্রদান করে। যে অর্থ ছিল সেই অর্থে থাকে না, যখন অন্য অর্থ প্রদান করে, ঠিক তখন ওইখানে যে জিনিসটা আমরা বসাইলাম ওটাই হলো প্রত্যয়। স্যার তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শুধু যদি শব্দে ব্যবহৃত হয় তখন সেটা প্রত্যয় হবে, আর যদি বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা বিভক্তি। না, আমি তা বলবো কেন? আমি যদি এখানে কথাটা বলি কলম, আমি যে শব্দটা বলছি এখানে যদি বলি কলমের, ঠিক আছে, এই শব্দটা ছিল কলম, নাউন ছিল, এর সাথে এর যোগ হওয়ার কারণে, এই এর কারণে কলমের শব্দটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে, আর কিছু অভয়পদ হয়ে গেছে পুরাটাই, ঠিক আছে। কিন্তু আমি যখন এখানে কলম শব্দটা ব্যবহার করতেছি, কলম এর সাথে যখন আমি রশ্মি ব্যবহার করতেছি, এটা অন্য একটা শব্দ হয়ে গেছে। তার মানে একটা পার্টস অফ স্পিচ গত পরিবর্তন ঘটে না, শব্দের পরিবর্তন করছে, শব্দের অর্থের পরিবর্তন করছে সরাসরি। কথাটা কি বুঝছেন? প্রত্যয় ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আশা করি, মানে এগুলো হলো বেসিক কথা। আর এই বেসিক কথা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রশ্ন করে, একদম বেসিক জায়গা থেকে। অর্থাৎ মনে করেন যে অনেক সময় পরিবর্তন আসে না, যেমন আমরা ইংরেজিতে দেখছি পার্টস অফ মানে প্রিপজিশনের মধ্যে প্রিপজিশন না এসে কাইন্ডস অফ প্রিপজিশন আসে। এই জন্য এখানে জিনিসটা কি সেটা বোঝানোর জন্য বলতেছে। আবার দেখা যাইতেছে সমাস, সমাসের মধ্যে যদি আমরা আসি, যেটা শিখতে লাগে 6 মাস, তাই না? এরকম আমরা অনেকেই বলি সমাস। এখন এই সমাস মানে কিন্তু সংক্ষেপণ, ছোট করা, ঠিক আছে। তার মানে অনেক পদকে একপদীকরণ করা, কতগুলো পদকে একপদীকরণ করা বা একত্রীকরণ করা, অর্থাৎ কতগুলো শব্দ একটা শব্দে পরিণত হবে, কতগুলো শব্দ একটা শব্দে পরিণত হবে। এটা তো এক কথায় প্রকাশের মতো, ঠিক আছে, এক কথায় প্রকাশের মতোই, কিন্তু বাট এক কথায় প্রকাশ না। কতগুলো শব্দ একটা শব্দে পরিণত হবে, ঠিক আছে। তবে এটা আগে মানে মনে করেন যে মানুষ এইভাবে বলতো, যে ঘরে বিদ্যা অর্জন করে ওই ঘরটা যে নাম, ঘরের নাম ঘরে বলতো, বিদ্যার নাম বিদ্যাই বলতো। যদি বলতো কোথায় যাস, তখন ওরা বলতো বিদ্যা অর্জন করার জন্য যে ঘরটা নির্মিত হচ্ছে সেখানে যাচ্ছি, ঠিক আছে। এখন ওনারা কি করছে? বিদ্যা অর্জনের নিমিত্তে ঘর বা বিদ্যা অর্জনের নিমিত্তে আলয়, ঠিক আছে। এই যে নিমিত্তে মানে জন্মে, ঠিক আছে, এই যে পুরাটা, এই পুরাটা মিলে এখানে কি বানাইছে? বিদ্যালয়। অর্থাৎ কতগুলো শব্দ যখন একটা শব্দে পরিণত হইতেছে, যোগ বিয়োগ নেই এর মধ্যে, যেমন সন্ধিতে যোগ আছে, অর্থাৎ প্রথম পদের প্রথম শব্দটির শেষ বর্ণ
আর শেষ শব্দটি প্রথম বর্ণ একত্রিত হয়ে সন্ধি হইতেছে। আর সমাস হইতেছে কি, কতগুলা শব্দ এক পদে পরিণত হইতেছে, তখন এটি হলো সমাস। যেমন আপনি মনে করেন যে এই গেলে আমরা জানি ঘরে আশ্রিত জামাই, ঠিক আছে। এখন যদি আপনি এটা লেখেন ঘর জামাই, এটা যদি অপশনে দেওয়া থাকে বাক্য কিন্তু কাটা, মানে আপনার এটা কিন্তু কাটা, কারণ এখানে সূত্রেই বলা আছে কতগুলো শব্দ মিলে একটা শব্দ হবে। ঘর আর জামাই যেন আলাদা না হয়, তার মানে এটা কি হবে, ঘর জামাই। অনুরূপ ভাবে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন একটা শব্দ দিতে হবে। অর্থাৎ কতগুলো শব্দ যখন একটা শব্দে পরিণত হয় তখন ওইটাকে বলা হয় কি, সমাস। সমাস এই জন্যই সমাসকে বলা হয় সংক্ষেপণ। কিন্তু এক কথায় প্রকাশ আর সমাসের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, সমাস এটা কতগুলো শব্দ এক পদে পরিণত করতেছে। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ হলো বেসিক্যালি, খেয়াল করবেন এটা সংজ্ঞা। সংজ্ঞা মানে কাকে বলে, কাকে বলে, অর্থাৎ দেখা একটা জিনিস দেখা যেতেছে কতগুলো, অর্থাৎ যে উপকারীর অপকার করে তাকে কি বলে, তার মানে এটা কিন্তু কাকে বলে, সংজ্ঞা। এক কথায় প্রকাশটা হলো সংজ্ঞা, ঠিক আছে, এবং সেটা এক কথায় প্রকাশ হবে। অর্থাৎ এটা আপনি যেভাবে লেখেন, যে উপকারীর অপকার করে তাকে কি বলে। আচ্ছা, এখন যদি আমি এখানে লিখতাম যে আলয়ে বিদ্যা অর্জন করা হয় ওই আলয়কে কি বলে, তখন যদি আপনি বলতেন বিদ্যালয়, তখন এটা কিন্তু এক কথায় প্রকাশ। অর্থাৎ যখন আপনি সংজ্ঞার মতো করে চাওয়া হবে তখন ওইটা হলো এক কথায় প্রকাশ। আর যখন কতগুলো শব্দকে এক পদে পরিণত করলেন তখন ওইটা হলো আপনার যে জিনিসটা আসতেছে সমাস। কি বলেন, আমরা কি পার্থক্যটা বুঝতে পেরেছি? আর কিছু কিছু সমস্যা তো স্যার একটু এক কথায় প্রকাশের মতো লাইন থাকে স্যার, কারণ ওইটা প্রাদি সমাসে এরকম তো আছে স্যার, প্রাদি সমাসে এরকম এক কথায় প্রকাশ গুলাই তো প্রাদি সমাস। এটা ভুল হচ্ছে, উপপদ পদ পুরুষ সমাস হচ্ছে এক কথায় সমাস, এক কথায় প্রকাশ। উপপদ তৎপুরুষ সমাস এক কথায় প্রকাশের মতো। অর্থাৎ এটা তো আসলে দুইটা প্রায় সেম, কাছাকাছি, বোঝা গেছে? এটা পার্থক্য কখনোই আসে না যে সমাস আর এক কথায় প্রকাশের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু কখনোই আসে না। কিন্তু সমাস সমাসের নিয়ম অনুসারে বসে, আর এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশের কোনো নিয়ম নাই যে অতগুলো শব্দ সমান সমান এই হয়, এটি বসে। মূল কথাটা কিন্তু এই। এবং আমি জানি আপনাদের সমাজ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে, আপনারা যার যার প্রবলেম গুলো তুলে ধরবেন, আমার এই বাংলা ক্লাসগুলোতে প্রবলেম গুলো তুলে ধরবেন, এই সমস্ত সাইডে যে প্রবলেম গুলো আছে আমি জাস্ট আজকে সাইড গুলো নিয়ে একটু আলোচনা করতেছি। স্যার আমার দুটো সাইডে প্রবলেম। কিসে কিসে? ওই ব্যায়াম চিহ্ন স্যার এবং বানান, বানানটা খুব মিস করছে স্যার, বানান এবং ব্যায়াম চিহ্ন। আচ্ছা, বানান আর হলো বিরাম চিহ্ন, তাই না? ঠিক আছে, বানান এবং বিরাম চিহ্ন এই আমরা পরবর্তী বাংলা ক্লাসের মধ্যে বানান এবং বিরাম চিহ্ন এ দুটোই রাখবো। উচ্চারণের সমস্যা আছে, উচ্চারণ? জি স্যার, উচ্চারণটাও একটু দিলে ভালো হয়। ঠিক আছে, বানান উচ্চারণ জ্যোতি চিহ্নের না ব্যবহার। স্যার উচ্চারণ ইনশাআল্লাহ পারে। আচ্ছা ঠিক আছে, বানান, তারপর আমি উচ্চারণ নিয়ে অল্প একটু আলোচনা করলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে আরো বেশি। ঠিক আছে, বানান উচ্চারণ এবং জ্যোতি চিহ্নের ব্যবহার। আচ্ছা, আরেকটা বিষয়, বাগধারা আছে না, বাগধারা বাপু? বাগধারা, এখানে দেখেন বাগধারাগুলো কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি বলছি একই ধরনের যে কতগুলো বাগধারা আছে ওগুলো এক জায়গায় করে ফেলবেন, কোন কোন বইতে কিন্তু এক জায়গায় দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, সৌমিত্র শেখর স্যারের বইটা পড়তে বলছে না, তবে এখানে আমি আপনাদের একটা কৌশল বলে দিতেছি বাগধারার ক্ষেত্রে। অর্থাৎ সৌমিত্র শেখর স্যারের বইটা একটু দেখেন তো, পাইছি। আচ্ছা, আমি বাগধারা একটু আমি বাগধারা এক কথায় প্রকাশ এই কথাগুলোর মধ্যে দেখেন আপনারা অনেক পড়াশোনা করলে যে চান্স পাওয়া যায় তা না। হ্যাঁ, অর্থাৎ কৌশল এটা কিন্তু বিরাট একটা ব্যাপার, কৌশল। হ্যাঁ, কৌশলটা কি দেখেন, আমি বাগধারা বের করলাম সরাসরি। ঠিক আছে, বাগধারায় যে আমি বলতেছি
এইখান থেকে আপনি যে কাজটা করবেন বাগধারা, যেমন সৌমিত্র শিখর স্যারের বইটা আপনি বের করলেন, এই যে এই স্যারের বই আর কি, বের করে সেটা আপনি দেখতেছেন প্রথমটায় দেওয়া আছে অন্ন জল উঠা, অর্থ হলো আয়ু বা সময় শেষ হওয়া। এটা যদি আপনার কাছে নতুন মনে হয়, হ্যাঁ, তাহলে এটাকে আপনি কিচ্ছু করবেন না। অষ্টমঙ্গলা, আনন্দের রেশ থাকা অবস্থা। আচ্ছা, তারপরে অকট বিকট মানে ছটফটানি। এখন দেখেন, আমি মনে করি যে 5টা করে বুঝে দিতেছি। অকরিয়া মানে ধনহীন, অকাল কুসুম মানে অসম্ভব জিনিস। আচ্ছা, এখন আপনি কি করবেন, 5টা পড়লাম, এই 5টার মধ্য থেকে আপনি কি 5টা আগের থেকেই পারেন? যে 5টা আপনি যদি 5টায় আগের থেকেই পারেন, ঠিক আছে, এই 5টাই ক্রস চিহ্ন দিয়ে রাখবেন, ক্রস চিহ্ন দিয়ে রাখবেন। আপনি পড়ার কৌশল কিন্তু ক্রস চিহ্ন কেন দিয়ে রাখবেন জানেন? কারণ এটা আপনি পারেন, এটা আবার বারবার রিভিশন দিতে গেলে আপনার অনেক রিভিশন দিতে হবে। তাই এর মধ্যে যেমন অকাল কুসুম অসম্ভব জিনিস, বাস বাদে দেন। অকাল পক্ষ ইস্টে পাকা কাটা দেন। অকাল রোধন অসময়ে আবির্ভাব কাটা দেন যদি আপনি না পারেন। আর যদি পারেন, মানে যদি পারেন তাহলে কাটা দিতে, আর যদি না পারেন তাহলে ওটা ওইভাবেই থাকবো। এইভাবে পুরাটা একবার পড়লে দেখবেন আপনার এখান থেকে খুঁজতে খুঁজতে বাইরিব, এখানে 500 যদি থাকে আপনার বাইরিব খুব হইলে 50টা, ঠিক আছে, খুব হইলে 50টা। এবং ভাই খেয়াল রাখেন ওই 50টার মধ্যে থেকে আসবো, কারণ যেটা চিনেন ওইটা দিব কোন দুঃখে। সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথা প্রকাশ সবই বই থেকে পড়বো। হ্যাঁ, সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ সব এই বই থেকে পড়বেন, প্লাস নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে যে কয়টা দেওয়া আছে কয়টা। আচ্ছা, আপনি কি বুঝছেন এই বিষয়টা আমি যা বললাম? এতে আমাদের পড়ার কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সময় যাতে নষ্ট না হয়, স্যার আরেকটা জিনিস মিস্টেক হয়েছে বলেন। স্যার সি ইউনিটে বাক্য শুদ্ধিকরণ নামে একটা টপিক প্রায় আসছে দেখছি স্যার, ওইটা একটাও পারি না স্যার, ধরতে পারি না আসলে, ক্যাচ করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনি মেসেঞ্জারে গেলে একটু দিয়ে দেন, ওটার নাম হলো অপপ্রয়োগ। জি স্যার। ওটার নাম হলো অপপ্রয়োগ, অত্যন্ত মজার একটা জিনিস। আর অপপ্রয়োগ পারা যায় না, বানান না পারলে অপপ্রয়োগ পারা যায় না। বানানের সাথে অপপ্রয়োগের ব্যাপক সম্পর্ক রয়েছে। আর হলো যে বাহুল্য যোগে দৃষ্টি বা কিছু অতিরিক্ত, যেমন মনে করেন যে সে কেবলমাত্র আসলো, এখানে ভুল আছে, কেবলমাত্র এই শব্দটা ভুল আছে। কেবল অর্থ মাত্র, মাত্র অর্থ মাত্র, তার মানে হতে পারে সে মাত্র এখানে আসলো, অথবা হতে পারে সে কেবল এখানে আসলো। এই ধরনের কিছু ব্যাপার আমি একটু বুঝে দিলেই হবে। তবে এই বাংলা দ্বিতীয় পত্রের অংশ থেকে নেক্সট ক্লাসে আপনারা যে যে জিনিস বুঝেন না, হ্যাঁ, এরকম আপনি যদি আমার ইনবক্সে একটু দিয়ে রাখেন, তাহলে আমি ওই টপিকসগুলো যদি আপনাদেরকে আমি আগে পড়াই দিই, তাহলে আপনাদের জন্য কিন্তু বেশি সুবিধা হবে। এম আই রাইট অর নট? ইয়েস স্যার, এটা বেশ। হ্যাঁ, অর্থাৎ যে সাইডটা আপনার কাছে ক্লিয়ার লাগে না, ওকে, কোনো প্রবলেম নেই। এবং আমি সূত্র সহকারে পরিষ্কার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ আপনি প্লিজড হবে। আচ্ছা, তার মানে আপনারা সবাই খেয়াল করেন, উপসর্গ, সন্ধি, সমাস, প্রত্যয়, বাগধারা, এক কথায় প্রকাশ, এই সমস্ত সাইডে থেকে কিন্তু আমি এই সপ্তাহে বাংলায় প্রশ্ন করার সময় প্রশ্ন করব। কবিতা 1 থেকে 10 পর্যন্ত। আর এখানে কবি পরিচিতি করবেন হলো কি, আপনার যে কবি পরিচিতিটা বন্ধ করে